ওনাকে দিয়ে বাকিটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাসায় আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি কিউকিউএস লিমিটেডের ভার্চুয়াল স্টুডিওতে। এবং এবং আমরা জানি করোনা ভাইরাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমাদের আজকের সর্বশেষ যে ব্রিফিং হলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে, আমাদের সর্বমোট পরীক্ষা করা হয়েছে 2,34,675 জন এবং গত 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 10,834 জন এবং আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সর্বমোট সংক্রান্ত 32,078 জন। নতুন আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায় 1,873 জন এবং মোট সুস্থ হয়েছেন এই পর্যন্ত 6,486 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 296 জন। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন এবং মোট মৃত্যু আমাদের বাংলাদেশে 452 জন। সো এ থেকে আমরা আসলে ধারণা করতে পারি এই করোনা ভাইরাসের এই মরণ ছোবল আসলে কতটা ভয়াবহ এবং এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আমাদের কিভাবে ব্যাহত হচ্ছে। সো আমাদের সাথে আসলে যারা এখন লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে আমরা অনুরোধ করব লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। সম্মানিত অতিথিদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারাও আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে, আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই লাইভটি শেয়ার করবেন, যেন আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে পারে। তাদের কোনো প্রশ্ন বা তাদের কোনো পরামর্শ থাকলে যেন আমাদেরকে এই আলোচনার মাধ্যমে জানাতে পারে। পাশাপাশি আমি লাইভ অডিয়েন্সদেরকেও অনুরোধ করব আপনাদের কোনো কোশ্চেন বা আপনাদের কোনো মন্তব্য থাকলে কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে আপনারা সেটা প্লেস করবেন। বরাবরের মতো আমাদের ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই যুদ্ধে অনেক ফ্রন্টলাইনার অলরেডি আক্রান্ত হয়ে মারা গেছেন, আমরা জানি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন যেন আমরা বাসায় থেকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে পারি। তাদের কথা চিন্তা করে হলেও আমাদের বিনা প্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আমাদের ডাক্তার, আমাদের নার্স, হসপিটাল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালস, আমাদের পুলিশ, আর্মি, আমাদের সাংবাদিক এবং আমাদের ব্যাংকার, আমরা বরাবরের মতো আজকের এই লাইভটিও আমাদের ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে ডেডিকেট করছি। আজকে আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। This live session is in collaboration with BACCO, Bangladesh Association of Call Center and Outsourcing, and this live is powered by Sandwich Mohamirpur. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বুধবার কিছুদিন আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেক্টরের 50,000 কর্মচারীর পরিবারকে সরকারের সহায়তার জন্য প্রণোদনা দাবি করেছে। বিপিও সংস্থাগুলি জাতীয় জরুরি পরিষেবা 999 এবং সরকারি তথ্য 333 সরবরাহ করার মতো 24/7 হেল্পলাইন রাখার জন্য সারা দেশে পরিচালনা করছে এবং দেশব্যাপী লকডাউন চলাকালীন যেখানে অন্যান্য কোম্পানিগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে, সেখানে বাক্য দে স্টেপড আপ and they try to help this industry, the employees, the workers in this industry. এছাড়াও নিরবিচ্ছিন্ন হেল্পলাইন পরিষেবাগুলোর কারণে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট করা এবং বাড়ি থেকে অন্যান্য জরুরি পরিষেবাগুলি পাওয়া সম্ভব, যা কিনা বাক্যর মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটি সম্ভব হয়েছে বিকজ টেলিকমিউনিকেশন, ইন্টারনেট ডিফেন্স, ই কমার্স, মেডিকেল সব বিভিন্ন খাতে গ্রাহক সেবা নিশ্চিত করতে বাক্যর 1.5 শতাধিক সদস্য সংগঠন নিরলসভাবে কাজ করছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। সো আমি আসলে আজকে আর আপনাদের সময় বেশি নিব না। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রেসিডেন্ট অফ বাক্য ওয়াহিদুর রহমান শরীফ, আমাদের সাথে উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল বাক্য তৌহিদ হোসেন, আমাদের সাথে আছেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল বাক্য এমডি তানজিলুল বাশার এবং আমাদের সাথে আরো আছেন ডাইরেক্টর রাশেদ নোমান। অ্যাজ প্রমিসড আমাদের সাথে একজন থাকার কথা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উইং বিপিসি বিজনেস প্রমোশন কাউন্সিলের কোঅর্ডিনেটর AHM শফিকুজ্জামান, তিনি খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন। সো এখন আমি চলে যাব আসলে আমাদের মূল আলোচনায়। ওয়াহিদুর রহমান শরীফ, প্রেসিডেন্ট বাক্য, ওনার কাছে আমি আজকের যে টপিক কারেন্ট অ্যান্ড ফিউচার রোল অফ বিপিও অ্যান্ড কল সেন্টার সার্ভিসেস, এই সম্পর্কে আমি আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাচ্ছি। Saif bhai, thank you very much for hosting us in this Facebook live. So basically current situation actually this is a very good topic যে আমরা সেটা ডিসকাস করছি। যে কারেন্ট আপনি অনেক কিছু মেনশন করেছেন যে কারেন্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে যে আমাদের মেম্বার অর্গানাইজেশনের যে ধরনের সাপোর্ট তারা দিয়েছে এবং কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, ধরেন কিছু জরুরি সেবা এবং কিছু নাগরিকদের যে সেবাগুলো, ইভেন টেলিযোগাযোগ সেবা থেকে শুরু করে
ইসেনশিয়াল সার্ভিসেসের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আমাদের মেম্বার অর্গানাইজেশনগুলো কিন্তু এই বন্ধের লকডাউনের মধ্যেও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে 24/7 সাপোর্ট কিন্তু দিয়ে যাচ্ছে। সো সো এখানেই কিন্তু মানে বোঝা যায় যে বেসিক্যালি আইটি ইন্ডাস্ট্রি যে ম্যাচুরিটি এসেছে এবং যেভাবে এই দেশের ক্রান্তি লগ্নে যে সাপোর্টটা আমাদের এমপ্লয়িরা এবং আমাদের মেম্বার অর্গানাইজেশন দিয়ে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু আমরা বারবার বলে আসছি সরকারের কাছে যে সেই হিসাবে কিন্তু এটা অত একটা হাইলাইটেড হয় নাই। অন্যান্য যেমন ডেফিনেটলি অন্যান্য অনেক সংস্থা বা এজেন্সির যারা যেভাবে সাপোর্ট দিয়ে গেছে এই সময় বা দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে, সেই হিসাবে আইটি ইন্ডাস্ট্রি বা বিপিও ইন্ডাস্ট্রি যেভাবে সাপোর্ট দিয়েছে সেই হিসাবে কিন্তু এখনো ওইভাবে অ্যাকনলেজ না ইন্ডাস্ট্রি, যেটা অ্যাকনলেজ আসলে করা উচিত ফর আমাদের যারা এমপ্লয়িরা এই ফ্রন্ট লাইনে যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। নট অনলি বিপিও বলবো আমি, সেখানে আপনি ই কমার্স দেখতে পারেন, তাদের ডেলিভারি সার্ভিস ম্যানরা ডেলিভারি দিয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার থেকে শুরু করে ওষুধ সবকিছু, প্লাস আইএসপি অ্যাসোসিয়েশনের বা আইএসপি যারা রান করছে তারা ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্ন। যেভাবে আমরা এখনো কিন্তু যেখানে বসে আছি সেখানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই জয়েন হয়ে কিন্তু আমরা এই মিটিং গুলো করছি এবং আমাদের কাজ আমরা করে যেতে সক্ষম হচ্ছি। সরকার বলেন বা বেসরকার বলেন, যে সব জায়গাতেই কিন্তু এই নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করে যেতে পারছি, কিন্তু বিকজ অফ আইটি ইন্ডাস্ট্রি বা আমাদের বিপিও বলেন, আইএসপিএবি বলেন, ই কমার্স বলেন, অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে সবাই কিন্তু সেই সাপোর্ট দিয়ে গেছে বলে। সো এই যে লকডাউন বা এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে যে রিয়ালিটির মধ্যে ফেলেছে এবং যে নর্মাল আমরা এখন মানে আগে যেটা এই প্যান্ডেমিকের আগে যে নর্মাল ছিল সেটা কিন্তু পরবর্তীতে সেই নর্মাল সিচুয়েশন থাকবে না। সো আমাদের এই পুরো বিপিও ইন্ডাস্ট্রি উইল হ্যাভ আ নিউ ফেস, যে আসলেই ওয়ার্কিং ফ্রম হোম আমরা এখন শুনেছি, হ্যাঁ, যে ওয়ার্কিং ফ্রম হোম ক্যান বি, আগে কিন্তু এটা কেউ চিন্তাই করতে পারতো না যে ওয়ার্ক ফ্রম হোমটা কি। তো সেই ওয়ার্ক ফ্রম হোমের জন্য যে ধরনের টেকনোলজি, যে ধরনের সিকিউরিটি, যে ধরনের ফ্যাসিলিটিস গুলো দরকার সেগুলো কিন্তু আমরা মোটামুটি এখন কিন্তু শিখে গেছি। তো আমাদের অনেক মেম্বার অর্গানাইজেশন কিন্তু এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। সো আরেকটা হচ্ছে যে ডিআর সাইড, ডিজাস্টার রিকভারি সাইড বা বিজনেস কন্টিনিউটি প্ল্যান, যে ঠিক আছে আমাদের অনেক ক্লায়েন্ট ছিল সিঙ্গেল পয়েন্টের সিঙ্গেল জায়গা থেকে অপারেশন রান করতো, তারা এখন চিন্তা করছে না আমার সিঙ্গেল পয়েন্ট যদি ঢাকা থেকে সবকিছু রান করতাম, ঢাকা হচ্ছে এখন দ্য মেজর হিট পয়েন্ট, যে জায়গাটাতে সব থেকে বেশি এফেক্টেড হয়েছে। সো এনি ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বলেন বা এরকম প্যান্ডেমিক সিচুয়েশন বলেন, সেই জায়গাগুলোতে কিন্তু এখন ক্লায়েন্টরা অটোমেটিক্যালি চিন্তা করছে যে না আমাকে ডিআর সাইড থাকা প্রয়োজন, আমার একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকা প্রয়োজন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখিয়েছে এবং ফিউচারে ইট উইল রিভ্যাম্প দ্য হোল বিপিও সেক্টর, যে ঠিক আছে আমাদের ওয়ার্ক ফ্রম হোম অপশন থাকতে হবে, বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে হবে, আমাদের এখানে কিছু অটোমেশনও আসবে, যে হ্যাঁ ঠিক আছে আমাদের কি কি জিনিস আমরা টেকনোলজিকে উপর বেস করে আমরা সার্ভিসগুলো দিতে পারি, সেখানে অটো আইভিআর সিস্টেম আসতে পারে, আমাদের রোবোটিক্স আসতে পারে, চ্যাটবট আসতে পারে, হিউম্যান ইন্টারাকশন যেখানে কম, যে ঠিক আছে এরকম কোনো সিচুয়েশনে আমি হিউম্যান কে দিয়ে অ্যান্সার করাতে পারছি না, আই ক্যান ইন্ট্রোডিউস, যে ঠিক আছে এই সময় হিউম্যান আসবে না, এই সময় আমাকে একটা টেকনোলজি সাপোর্ট দিবে বা টেকনোলজি একটা লেভেল পর্যন্ত সাপোর্ট দিবে, তারপরে একদম লাস্ট লেভেলে এসে হয়তো বা কোনো হিউম্যান ইন্টারাকশন আসবে। সো এই ধরনের বিভিন্ন ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের ফিউচারে চিন্তা করতে হবে, যেটা আমাদের শিখিয়েছে লাস্ট 2 মাস। এবং আমাদের অনেক মেম্বার অর্গানাইজেশন এবং বাক্য থেকেও আমরা মেম্বারদের সাথে যোগাযোগ রাখছি এবং কিভাবে এটাকে আরো রিচ করা যায় এবং কিভাবে ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেই হিসাবে আমরা কাজ করছি। জি, অনেক ধন্যবাদ ওয়াহিদুর রহমান শরীফ আপনাকে। আমি এখন চলে যাব আমাদের বাক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন, ওনার কাছে। তৌহিদ হোসেনের কাছে আমি জানতে চাচ্ছি, মানে আজকের টপিক নিয়ে তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ বলবেন, পাশাপাশি আমাদেরকে যদি একটু হাইলাইট করতেন। রিসেন্টলি ইউ সেড despite effort to ensure maximum customer service at the risk of employees' lives, the government has to announce any special incentive package for the sector. And if the situation persists, local companies will find it difficult to pay wages, office rent, utility bills, etc., which will ruin 60 to 70% of it. If you can highlight us on that. Thank you, Saib Bhai. First of all, today's our topic is current and future role of BPO and call center service. At first, I explained about the BPO, business process outsourcing. আসলে বাক্যর নামটা আপনি অনেক হয়তো বা জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য বলছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং, যারা কাজ করছে বেসিক্যালি বিপিও ইন্ডাস্ট্রি নিয়ে, বিজনেস প্রসেস আউটসোর্সিং ইন্ডাস্ট্রি নিয়ে, যেখানে আমাদের
মোর দেন 150 মেম্বার এবং একই সাথে প্রায় 55,000 এর উপরে লোক আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে। যে কাজগুলির মধ্যে একটা বড় অংশ আমরা শুরু করেছিলাম কল সেন্টার, এন্ড একই সাথে এখন আদার্স যে কাজগুলি আছে ব্যাক অফিসের লাইক মেডিকেল স্ক্রাইব এন্ড দেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, ব্যাক অফিস অপারেশন, সেই কাজগুলো আমাদের বাংলাদেশ থেকে আমরা করছি। তো ইন টার্মস অফ ইউর কোশ্চেন, যে কারেন্টলি যে আমাদের প্রবলেমটা হচ্ছে, এটা আসলে আমাদের না, যদি আমরা বলি আমরা আসলে সব লাস্টলি এফেক্টেড। আমাদের আগে কিন্তু আমাদের গ্লোবালি ম্যাক্সিমাম আমাদের যারা ক্লায়েন্ট তারা কিন্তু আমাদের আগে এফেক্ট করেছে। যদি আপনি আমেরিকায় বলেন অথবা আপনি ইউরোপের কান্ট্রিগুলি বলেন, সেখানে কিন্তু তারা আসলে আমাদের আগে এফেক্ট হয়েছে। তো আমরা যদি বলি মার্চের 8 তারিখে বাংলাদেশে ফার্স্ট আমরা সাসপেক্টেড পাই, এন্ড দেন থেকে যদি শুরু করি এখন পর্যন্ত কিন্তু আমাদের অলমোস্ট মোর দেন 2 মান্থস পার হয়েছে। এই 2 মান্থসে কিন্তু তার আগেই কিন্তু 1 মাস আগে থেকে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদের অলরেডি সেটা আমরা কি বলবো যে ইফেক্টটা কিন্তু আমরা পাচ্ছিলাম, যে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, আমাদের কাজ, মানুষের মনে একটা ভয় আতঙ্ক, যেটা শুরুতে আপনি বলছিলেন যে আজকে 1800 ক্রস করেছে অথবা কালকে 2000 ক্রস করতে পারে। সো ডে বাই ডে কিন্তু এটা ইনক্রিজ করছে। কিন্তু ইনক্রিজ করছে, শুরুতে কিন্তু একটা খুব আতঙ্ক ছিল যে কোনোভাবেই আসলে বের হওয়া যাবে না, কাজ করা যাবে না। সেখানে আমরা বাক্য থেকে আমাদের 999 কল সেন্টার যদি বলেন, এটা পুলিশের হেল্পলাইন, সেখানে টেকনিক্যাল সাপোর্ট বাক্য মেম্বাররা দিচ্ছে। 333 সহকারে অনেকগুলি স্বাস্থ্য বাতায়ন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে টেলি সেলসটা কিন্তু পুরোপুরি বাক্যর মেম্বাররা টেলি সেবাটা কিন্তু দিয়েছে। একই সাথে যদি আপনি বলেন যে এই যে বাংলাদেশে এখন মানুষজন এতদিন যাবত অনেকে বাসা থেকে বের হচ্ছে না, কিভাবে আছে? নিশ্চয়ই ফর দ্য টেকনোলজি সাপোর্ট। কারণ যদি টেকনোলজি সাপোর্ট যদি অ্যাভেলেবল না হতো, আসলে এতদিন বাসায় থাকার মতো কিন্তু অবস্থা, মেন্টালিটি কিন্তু আমাদের থাকতো না। তার পিছনে যে আইনে, মানে যদি আপনি আইটি সেক্টরে যারা কাজ করছে, যদি আপনি দেখেন ইন্টারনেট, এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা এখন একটা লাইভে সংযুক্ত আছি। বাট যদি ইন্টারনেট না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা সংযুক্ত থাকতে পারতাম না। আমরা একেকজন কিন্তু একেকটা প্লেসে আমরা অলরেডি অবস্থান করছি এই মুহূর্তে। বাট আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতেছি। তো এই ওভারঅল কিন্তু ইন্টারনেট বলেন, আইএসপি অ্যাসোসিয়েশন, ওয়াহিদ শরীফ ভাই যেটা বললেন যে এই ক্যাব আমাদের বাসায় খাবার পৌঁছে দিচ্ছে, না হলে কিন্তু কয়েক লক্ষ লোককে আর বেশি বেরোতে হতো ঢাকা শহরের মধ্যে, বা ঢাকার বাইরে কিন্তু যেতে হচ্ছে, অনেক কিছু সার্ভিস গুলো সমস্যা হচ্ছে। তো ওভারঅল যদি আমরা বলি আপনার কোশ্চেনের সাথে রিলে করে, যে যে প্রণোদনার যে বা বিভিন্ন অসুবিধাগুলি আমরা হচ্ছে, এট ফার্স্ট আমাদের এখন কাজ কমে গেছে। কাজ কমাটা আসলে গ্লোবালি স্বাভাবিক, যে আপনি আমেরিকাতে দেখেন মোর দেন 20 মিলিয়ন লোক কিন্তু অলরেডি বেকার হয়ে গেছে, 2 কোটির বেশি লোক। তো বাংলাদেশেও কিন্তু ইকোনমিক্যাল সে ধাক্কাটা আমরা পড়বো, যেহেতু কাজ বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের আইটি সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু আসলে লাস্ট 10 ইয়ার্স এ গ্রোয়িং। সো একটা বিজনেস থেকে 10 ইয়ার্স কোনো সময় কিন্তু আসলে বেশি না। গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বলছি এটা মোর দেন 30 ইয়ার্স বা 35 ইয়ার্স, 40 ইয়ার্স কিন্তু পুরাতন আমাদের। আইটি সেক্টর কিন্তু আসলে 10 ইয়ার্স যাবত বাংলাদেশে গ্রোয়িং, এবং এই 10 ইয়ার্স এ যারা লাস্ট 5 বছর ধরে কাজ করতেছে তারা কিন্তু একটা সাস্টেন জায়গায় পৌঁছানো বা স্ট্রাগলিং। তারা যখন 2-3 মাস 4 মাস যখন কাজ ছাড়া থাকবে, কারণ আমরা এটা বুঝতে পেরেছি যে করোনা ভাইরাস এফেক্ট কিন্তু আগামী 6 মাসও সমাধান হবে না। যদি আপনি দেখেন লজিক্যালি আগামী মিনিমাম 5 to 6 মাস, এই বছরটা কিন্তু আমাদের করোনা ভাইরাসের সাথে ফাইট করে টিকে থাকতে হবে মিনিমাম। তো সেখানে যদি টিকে থাকতে হয় তাহলে অনেকগুলি কোম্পানি কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তখন সরকারের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যারা মেম্বার কোম্পানি আছে তাদের জন্য স্যালারি, যদিও বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা আমরা জানি, কিন্তু এই লোক না পাওয়া যায় তাহলে কিন্তু তারা জব হারাবে, কারণ কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। কারণ কাজ ছাড়া সে 1 মাস 2 মাস 3 মাস হতে পারে, তাদেরকে সাবসিডাইজ করবে, এরপরে কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হবে। তো সেখানে আমরা অলরেডি আমরা চিঠি দিয়েছি বাক্য সহকারে বাংলাদেশের সবগুলি প্রথম সারির 5টা আইটি অ্যাসোসিয়েশন মিলে আমরা প্রায় 930 কোটি টাকার একটা চিঠি দিয়েছি, যেন আমাদেরকে এই আগামী 6 মাস আমাদের যারা কলিগস বা কর্মী বা আমাদের যারা টিমমেট আছে তাদের জন্য স্যালারি এবং আমাদের অফিস রেন্ট দেওয়া হয়। এছাড়া আপনি যে প্রণোদনার কথা বলছেন, সেই প্রণোদনাটা আসলে সম্পূর্ণ এটা লোনের ব্যাপার। কারণ যে টাকা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু অলরেডি আইসিটি সেক্টরটা স্পেসিফিক ভাবে নেই। আর এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করার মতো, যেখানে বলা আছে যে ব্যাংকগুলি তাদের নিজস্ব মেকানিজমে দিবে। ব্যাংক যখন তাদের নিজস্ব মেকানিজমে দিবে তখন কিন্তু চাবে যে কোলাটেরাল চাবে, আপনার বন্ড চাবে, কোন অ্যাসেটের লাইবিলিটি চাবে, অ্যাসেট গ্যারান্টি চাবে, যেটা কিন্তু অনেক কোম্পানির দেওয়া আসলে এই মুহূর্তে আসলে পসিবল না। কারণ তাদের যে একটা সফটওয়্যার, হয়তো বা সফটওয়্যার দাম আছে 1 কোটি টাকা, কিন্তু ব্যাংকের কাছে এটার মূল্য 1 টাকাও নেই, কারণ ব্যাংক সেই সফটওয়্যারটা আসলে বুঝে না।
বা বুঝবে না, বুঝতে চায় না। এটা বাংলাদেশে এখনকার না, অনেক আগে থেকেই প্রবলেমটা আমরা ফেস করে আসছি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে আসলে স্পেশালি আমাদেরকে যদি কোনো কনসিডার করা হয়, যে স্পেশাল কনসিডারেশনে যে আইটি সেক্টরটাকে ফোকাস করে স্পেশালাইজড টিম বসানো হয়, যারা ইভ্যালুয়েশন করবে যে আসলে কি তার এক্সিস্টিং ক্যাপাসিটি অনুযায়ী সে ভ্যালুয়েশন কত হবে, সে লোন পাওয়ার যোগ্য কি যোগ্য না। যদি যোগ্য হয় সেক্ষেত্রে আসলে 2% এর বেশি আমাদের দেওয়া সম্ভব না। কারণ এখন যেটা হচ্ছে 9% লোন, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা অর্ধেক ওয়েভ করা হয়েছে, যেখানে 4.5% কিন্তু বাংলাদেশ সরকার থেকে দেওয়া হবে। তো বাকি 4.5% কিন্তু আমাদের জন্য অনেক বেশি, কারণ হচ্ছে আলটিমেটলি এটা লোন। লোন যখন আপনাকে শোধ করতে হবে আফটার 6 মান্থ বা 1 ইয়ার বা 5 ইয়ার্স, তখন কিন্তু এটা আপনার লাইবিলিটি হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো ওভারঅল যে অবস্থা, আসলে যদি ফ্রন্টলাইন যোদ্ধার কথা বলি, পুলিশ, আর্মি, আপনার সেনাবাহিনী থেকে শুরু করে ডাক্তার, নার্স, সবাই কিন্তু অনেক কষ্ট করছে। সেলুট টু দেম। বাট আইটি সাপোর্ট যদি না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের যে বেনিফিটটা আমরা পাচ্ছি, সেখানে কিন্তু আসলে কোনোভাবেই সুযোগ ছিল না এত স্মুথলি এই কাজগুলিকে আসলে রান করা। সেখানে আসলে অ্যাকনোলেজমেন্টের একটা বড় অভাব আছে। কারণ সবাই ভাবছে যে আইটি আসলে এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি হয় না। আইটির লোকরা যদি কাজ হারিয়ে যায় বা কাজ যদি না করে, তাহলে কিন্তু সামনে একটা বড় দুঃসময় বা খারাপ সময় আমাদের সবার জন্য আসছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তৌহিদ হোসেন সাহেব। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু মেনশন করেছেন আমাদের ইক্যাবের কথা, ই কমার্স অ্যাসোসিয়েশন যেটা আছে আমাদের দেশে, এখানে আমাদেরকে যদি একটু ছোট্ট করে বলতেন ইক্যাব এবং বাকো আপনারা কতটুকু মানে মিলেমিশে এখন কাজ করছেন, এবং ইক্যাবের ভূমিকাটা এখানে আসলে কতটুকু? আচ্ছা, আমি আপনাকে আগে একটু ক্লিয়ার করতে হচ্ছে, বাক্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং, যারা আসলে আমি সফটওয়্যার বা হার্ডওয়্যার নিয়ে কাজ করে না, তারা সার্ভিস নিয়ে কাজ করি। বাংলাদেশে প্রথম যদি আপনি দেখেন বিসিএস, বিসিএস হচ্ছে হার্ডওয়্যার নিয়ে কাজ করে, লাইক আপনার যারা কম্পিউটার ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছে। বেসিস, তারা সফটওয়্যার নিয়ে কাজ করে, যে কম্পিউটারটা বানানো হয়েছে তার মধ্যে যে সফটওয়্যার থাকবে, সফটওয়্যার নিয়ে কাজ করতেছিল বেসিস। সফটওয়্যারটা আর হার্ডওয়্যারটাকে চালাবে কে? বাক্যর যারা সার্ভিস দিচ্ছে, তার মানে হলো বাক্য। 3 নাম্বার হচ্ছে চালানোর সময় ইন্টারনেট লাগবে, সেটা দিচ্ছে আইএসপি অ্যাসোসিয়েশন। তো 4 নাম্বার কিন্তু হয়ে গেল। আর 5 নাম্বারটা হচ্ছে ই ক্যাব, যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের নিত্য প্রয়োজন ই ট্রেডটা করতে পারি। ই ট্রেড নট অনলি বাজার, ই ট্রেডে আপনি সেবা নিতে পারেন, হেলথ সেবা নিতে পারেন। আপনি অনলাইনে হেলথ সেবা নেওয়াটাও কিন্তু ই কমার্সের মধ্যে পড়তেছে। আপনি অনলাইনে কিন্তু পারচেজ করতে পারেন, অনলাইনের মধ্যে ট্রেডিং করতে পারেন। সো অনলাইন যে ট্রেডিংটা আছে, যেটা এফ কমার্স হতে পারে, ই কমার্স হতে পারে। কারণ আমরা বলি যে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিলে আসলে ই কমার্স, তা না। অনেকে আসলে ফেসবুকের মাধ্যমে কিন্তু বিজনেস করে, ই ক্যাবের মেম্বার আছে। সো বাক্য আর ই ক্যাব মিলে হচ্ছে জয়েন্টলি কাজ করছে, কারণ আমরাও সার্ভিসে কাজ করতেছি, তারাও কিন্তু সার্ভিসে কাজ করতেছে। আমরা কাজ করতেছি ব্যাক অফিস থেকে সাপোর্ট, তারা ফ্রন্ট অফিসে কাস্টমারের ডোর স্টেপে যে মানুষের নিডটাকে আইটিএস সার্ভিসের মাধ্যমে প্রসেস করে গুডসটাকে পৌঁছে দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই এই মুহূর্তে চলে যাব আমি জনাব রাশেদ নোমানের কাছে, ডাইরেক্টর বাক্য। আজকের যে টপিক ছিল যে কারেন্ট অ্যান্ড ফিউচার রোল অফ বিপিও অ্যান্ড কল সেন্টার সার্ভিসেস, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু বলার জন্য জনাব রাশেদ নোমান। ভাই এবং জেনারেল সেক্রেটারি তৌহিদ ভাই বললেন, তার সাথে যদি একটু অ্যাড করি, সো আপনাকে দেখতে হবে যে প্রি কোভিড এবং পোস্ট কোভিড পৃথিবীটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো পোস্ট কোভিড পৃথিবীটা কিন্তু পাল্টে যাচ্ছে, এবং এই পোস্ট কোভিড যে পৃথিবী, সেই পৃথিবীতে কিন্তু আপনি এই আইটিএস সেক্টর ছাড়া চলতে পারবেন না। আমরা বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি বেশ অনেক বছর ধরে, এবং তার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটাকে কিন্তু এক্সপেডাইট করলো এই কোভিড-19 এর যে সিচুয়েশনটা। এবং এই কোভিড-19 এর এই সিচুয়েশনের কারণে কিন্তু আমরা ইচ্ছায় অনিচ্ছায় টেকনোলজিকে এমব্রেস করতে বাধ্য হচ্ছে। জাস্ট যদি আপনাকে দুই একটা উদাহরণ দেই, যে অনেকের কাছেই কিন্তু আগে বাংলাদেশে ছিল যে টাচ করতে হবে, ফিল করতে হবে, তারপরে গিয়ে আমি সব করব। কিন্তু কোভিড-19 এর জন্য তারা কিন্তু এখন ই কমার্স ইউজ করতে বাধ্য হচ্ছে। আমাদের দেশে দেখেন যে ইপের ক্ষেত্রে যে অনেকগুলো আমরা কিন্তু অনেক আগানো বাইরের অনেক দেশে থেকে। এখানে বিকাশ আছে, নগদ আছে, যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কিন্তু যারা অনেকে আগে ইউজ করতো না, এখন এই কোভিড-19 এর জন্য যে সবার ভেতরে একটা ক্যাশলেস হওয়ার যে ব্যাপারটা এসছে, যার জন্য সবাই কিন্তু নতুন ইউজার হচ্ছে, নতুন অ্যাকাউন্ট খুলছে এবং এটা ইউজ করছে। তো এখন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আপনি যেটা জানেন যে সবচেয়ে
বেশি ফরেন কারেন্সি আসে কোত্থেকে, সেটা হচ্ছে আরএমজি সেক্টর থেকে। কিন্তু ভবিষ্যৎটা কোথায়? ভবিষ্যৎটা হচ্ছে আইটিএস সেক্টরে, এবং তার জন্যই কিন্তু বাংলাদেশ সরকার থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়। আমাদের যে বিশাল একটা তরুণ জনশক্তি আছে যারা 130 ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে লাখে লাখে, তাদেরকে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং তাদেরকে লেভারেজ করে, এই তরুণ জনশক্তিকে লেভারেজ করে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারি এবং আইটিএস সেক্টর থেকে আমরা বিলিয়নস অফ ডলার্স আমরা ইনকাম করতে পারি। সো এই যে ফোকাসটা, সেই ফোকাসটার জন্য তৌহিদ ভাই যে অর্গানাইজেশন গুলোর কথা বললেন, বাক্য, বেসিস, সবাই মিলে আমরা কিন্তু গত কয়েক বছর ধরে কি করছিলাম, স্কিল ডেভেলপ করছিলাম। এখন এই কোভিড-19 এর জন্য যখন পুরো পৃথিবী অর্থনীতির যে ধাক্কাটা খেলো, এর জন্য আমাদের প্রত্যেকের বিজনেসে যে হিটটা হয়েছে, আমরা যদি সরকারি সাহায্য না পাই, তাহলে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এই স্কিল জনশক্তিটাকে কিন্তু আমরা এমপ্লয় করতে পারবো না। হ্যাঁ, এবং এমপ্লয় করতে যদি না পারি, দে উইল মুভ টু আদার ফিল্ডস বিকজ এভরিবডি উইল হ্যাভ টু আর্ন দেয়ার লিভিং। এতে যেটা হবে যে গত 5 বছর ধরে যে স্কিলটা তৈরি হয়ে গেছে, সেই স্কিলটার বেনিফিট কিন্তু আমরা নিতে পারবো না। সো পোস্ট কোভিড সময়ে যখন টেকনোলজি উইল বিকাম মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে পুরো পৃথিবী টেকনোলজি এনাবল সার্ভিসের উপর ডিপেন্ড করবে, তখন এই স্কিল জনশক্তি যদি না থাকে, তাহলে আমরা যেখানে এগিয়ে যাওয়ার কথা, আমরা যেটাকে ভাবছি যে আরএমজির পরে দ্যাট উইল বি the most foreign currency earning source, সেই সেক্টরটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমরা যে এমপ্লয়মেন্ট তৈরি করি, এরা কিন্তু আপনার ট্যাক্স পেইং জনগোষ্ঠী। They are all graduating from universities. Some of them have higher degrees. এবং এখানে যে বেঞ্চমার্ক যে আপনার কম্পেনসেশনের, দে আর দ্য ট্যাক্স পেইং, এন্ড দেশকে আগানোর জন্য কিন্তু এই ট্যাক্স পেইং জনগোষ্ঠীটারও কিন্তু একটা বড় ভূমিকা আছে, তাই না? তো এটার উপরে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া দরকার। এবং আরেকটা যেটা হচ্ছে যে আপনি যেটা খেয়াল করলে দেখবেন যে পোস্ট কোভিড সময়ে যেহেতু পুরো পৃথিবী টেকনোলজির উপরে যেমন নির্ভরশীল হয়ে পড়বে, আবার পাশাপাশি অর্থনৈতিক যে বিপর্যয়, তার কারণে সবাই কিন্তু চাইবে good quality service at the cheaper cost, right? Do more for less. That will be the motto. এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কস্ট অ্যাডভান্টেজ রয়েছে। হ্যাঁ, সো আমাদের যেখানে কস্ট অ্যাডভান্টেজ রয়েছে, পৃথিবীতে এখানে ডিমান্ডটা তৈরি হবে, সেই জায়গায় যদি আমাদের জনশক্তি না থাকে, তাহলে আমরা পিছিয়ে পড়বো। সো আই থিঙ্ক দ্যাটস where I will be focusing on, যে এই মুহূর্তে আমাদের যে জনগোষ্ঠী, আমাদের যে 150 জন মেম্বার অর্গানাইজেশন আছে, তারা সবাই স্কিল ডেভেলপ করছিল। আমরা দেশের বাজার থেকে আস্তে আস্তে যে বৈদেশিক বাজারে আমরা যাচ্ছিলাম, আমাদের বিভিন্ন মেম্বার অর্গানাইজেশন স্লোলি ওয়ার গেটিং ইনটু ইন্টারন্যাশনাল মার্কেট, গেটিং নিউ প্রজেক্টস। হ্যাঁ, এবং সেই জায়গায় যদি আমাদের এই হিটটা আমাদেরকে অনেকটা পিছিয়ে দেবে। সো আমাদেরকে ভবিষ্যতে যদি আগাতে হয়, আমাদের আইটিএস ইন্ডাস্ট্রিকে আগাতে হয়, বাক্যকে আগাতে হয়, এবং ওভারঅল বাংলাদেশকে যদি এই সেক্টরটাকে এস্টাবলিশ করতে হয় অ্যাজ দ্য নেক্সট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর হিসেবে, তাহলে কিন্তু এই সেক্টরকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নাই। এবং সেই ক্ষেত্রে প্রণোদনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তৌহিদ ভাই যেটা শেয়ার করলেন যে আমরা 5টা অ্যাসোসিয়েশন মিলে যে প্রণোদনার রিকোয়েস্টটা আমরা সরকারের কাছে দিয়েছি, সেটার পরিমাণ মাত্র 2000 কোটি টাকা। এটা কিন্তু অনেক কম। আপনি যদি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলেন, এটা কিন্তু অনেক কম ইনভেস্টমেন্ট, যেটা আমাদেরকে অনেক বড় রিটার্ন দিবে ইন কামিং ইয়ার্স। অনেক ধন্যবাদ জনাব রাশেদ নোমান সাহেব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আমি এই মুহূর্তে কথা বলবো বাক্যর জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব তানজিরুল বাশিরের কাছে। আজকের টপিক সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলবেন। পাশাপাশি আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে why are we still behind to catch the international BPO market? আপনি যদি এটা একটু হাইলাইট করতেন। থ্যাংক ইউ সাইদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। অ্যাকচুয়ালি অলরেডি ওয়াইদ ভাই, রাশেদ ভাই এবং তৌহিদ ভাই অলরেডি মেনশন করেছে যে হোয়াট ইজ আওয়ার কারেন্ট সিচুয়েশন, যে ইন্ডাস্ট্রিতে কোভিড-19 এর পরে আমরা আসলে পুরো স্ট্র্যাটেজিটা নিয়ে বা আমাদের ফিউচার প্ল্যানটা নিয়ে আমরা আসলে নতুন ভাবে ওয়ার্কআউট করছি। ইভেন আমাদের ওয়ে অফ ওয়ার্কিং বলেন বা আমাদের ফিউচার
ওয়ার্ক প্ল্যান বলেন সবকিছু কিন্তু আমাদের কাছে নতুন ভাবে ভাবতে হচ্ছে এই সিচুয়েশনে। সো বিফোর আই গো টু ইউর কোশ্চেন, তার আগে আমি আরেকটা জিনিস আমি বলতে চাই যে যেটা আপনি একটা কোশ্চেন করেছিলেন যখন যে আমাদের প্রায় 70% অফ দ্য কস্ট ইজ মোর লাইক এইচআর অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কস্ট আমাদের এই বিপি ইন্ডাস্ট্রিগুলোতে, এবং যেটা আমাদের জন্য কিন্তু আমরা যদি কাজ না পাই বা কাজ না করি তাহলে কিন্তু এটা একটা লাইবিলিটি হিসেবে আমাদের জন্য হয়ে আছে। এবং গত 2 মাস ধরে আমরা আসলে অনেকগুলো ফায়ার ফাইটিং বলেন, যদিও আমাদের অনেকগুলো প্রসেস অন সাইট বা অফ সাইটে এখনো অপারেশন আছে, বা আমরা আসলে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি সার্ভিস গুলোকে লাইভ রাখার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফিক্স কস্ট কিন্তু আসলে আমাদের বন্ধ হয়নি, মানে দ্যাট ইজ অলরেডি অনগোয়িং। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের রেভিনিউ গুলো কমে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে পার্টটা আসলে দেখার বিষয় যে আমরা প্রণোদনার যে ব্যাপারটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম বা আমরা গভর্নমেন্টের কাছে চেয়েছি, আমরা আরেকটা জিনিসও চেয়েছিলাম যে যেসব কাজগুলো হ্যাঁ ডোমেস্টিকে হচ্ছে বা গভর্নমেন্টে যেসব কাজগুলো হচ্ছে, যে সেই কাজগুলো কিন্তু ধরেন এখন দেখেন যে গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ফর এ বিপি ইন্ডাস্ট্রি। সো ওই কাজগুলো কিন্তু এই ডোমেস্টিক কোম্পানিগুলোর কাছে যখন ডিস্ট্রিবিউশন হবে বা হবে তখন কিন্তু এরাও আরো সাস্টেন করতে পারবে আরো বছর খানিক। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের একটা গভর্নমেন্ট একটা যদি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাগে, আমরা দেখি বাইরের থেকে কোম্পানিগুলো এসে পার্টিসিপেট করছে, পিচিং করছে, আমাদের লোকাল কোম্পানিগুলো হয়তো পিচ করছে, বাট হয়তো কম্পিটিশনে টিকতে পারছে না, বাট তারা যদি সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু দে ক্যান অলরেডি প্রোভাইড দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভিসেস। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আহ, অনেক ধরনের সার্ভিস আমরা কিন্তু এখন ডিজাইন করছি বিকজ অফ দ্য কোভিড-19, যে যেহেতু আমাদের থট প্রসেস চেঞ্জ হয়ে গেছে, আমরা বোঝার চেষ্টা করতেছি যে আগামী 6 মাস বা 1 বছর বা 2 বছর পর আসলে ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে, যেহেতু গ্লোবালি একটা চেঞ্জেস আসবে, একটা গ্লোবাল রিসেশন শুরু হচ্ছে, সবাই কস্ট মিনিমাইজেশনের দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কস্ট মিনিমাইজেশন করবে। সো বিপিওর জন্য কিন্তু এটা একটা অপরচুনিটিও কিন্তু। তো ওই রেডিনেসটা আমাদের থাকতে হবে উইথ আওয়ার সার্ভে, যেটা হোয়াইট ভাই বলছিল যে আমরা এখন চ্যাটবট নিয়ে কাজ করছি অথবা ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি অথবা এআই নিয়ে আমরা চিন্তা করছি, যে যেখানে হিউম্যান ইন্টারাকশন কম বা সিস্টেম ড্রিভেন ইন্টারাকশনটা মোর বেশি হবে। থার্ডলি, যে যাদেরকে নিয়ে আমরা কাজ করি, যে ওয়ার্ক ফোর্সে নিয়ে কাজ করি, যে আমরা জানেন যে অলরেডি প্রায় 50,000-এর বেশি একটা পরিবার আমাদের এই বিপি ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এবং কাজ না আসলে কিন্তু আসলে এরা আনএমপ্লয়মেন্টের রেশিও কিন্তু বেড়ে যাবে এই সেক্টরে। তো সেই ক্ষেত্রে কিছু হয়তো লে অফ হচ্ছে বা কিছু হয়তো ফিউচারে হবে, সেক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করাটা খুব জরুরি। হ্যাঁ, ফিউচারে আমরা যারা এন্টারপ্রেনার আছি আমরা কিন্তু তখন যখন রিক্রুটমেন্ট করব আমরা চিন্তা করব যে একটা ছেলে যদি 1 বছর এই বিপি ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে, এর সাথে সে আর কি কি জিনিস অ্যাড অন করতে পেরেছে হ্যাঁ ফিউচারে, বিকজ এখন একটা আইডল টাইমে তারা অনেকে বসে আছে বা হ্যাঁ, সো দে ক্যান অলসো ডেভেলপ দেয়ার স্কিল অন দ্যাট পার্টিকুলার এরিয়া। সো এই যে একটা অপরচুনিটি বলেন বা ক্রাইসিস বলেন, এই সবকিছু কিন্তু আসলে আমাদের রোড ম্যাপটাকে আসলে নতুন ভাবে সাজাতে হচ্ছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যে কোশ্চেনটা বলেছিলেন যে আমরা ফিউচারে কিভাবে চিন্তা করছি, যে কিভাবে আসলে আমরা কাজ করবো। আপনার কোশ্চেনটা আপনি যদি আরেকবার একটু বলতেন, আমি হয়তো মিস করেছি। জি, আমার কোশ্চেনটা ছিল যে এখনো মানে আমি যদি এটাকে বলি যে আমরা ইন্টারন্যাশনাল বিপিও মার্কেট থেকে রাইট, এখনো আসলে অনেক পিছিয়ে আছি। যেমন আমি যদি রাইট, উদাহরণস্বরূপ বলি, ইন্ডিয়ার কথা যদি বলি, ফিলিপাইন্সের কথা যদি বলি, জি আমরা তাদের থেকে এখনো বিপিও সেক্টরে পিছিয়ে আছি। কেন? জি, ঠিক আছে। আমি বলছি এই জায়গাটাতে দেখেন, আপনি ইন্ডিয়া শুরু করেছে আজকে থেকে প্রায় 30 বছর আগে। হ্যাঁ, 1988-এ ওরা বিপিও ইন্ডাস্ট্রি নিয়ে শুরু করে, ওরা আইটি বিপিও নিয়ে $108 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে, এবং সেই কাজ, এবং ফিলিপিন দেখেন $26 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে। সো তারা করেছে কি, তারা আসলে হোমওয়ার্কটা করেছে আগে। আমাদের এই ইন্ডাস্ট্রির কাজ করার জন্য আমাদের হচ্ছে স্কিল, ম্যান পাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট, দেন আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট, দেন আমাদের জানতে হবে যে আমরা কোথায় যাবো এবং কি ধরনের কাজগুলো কেন। সো তার মানে মার্কেটিংটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমি অ্যাজ এন এক্সাম্পল যদি ফিলিপিনের স্টোরির কথা বলি, যে ফিলিপিন করেছে কি, যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আপনি দেখেন এই সাবজেক্টটা কিন্তু আমাদের কখনোই আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে ছিল না, ইভেন এখনো নাই। হ্যাঁ, ফিলিপিন করেছে কি, যখন তারা বিপিও ইন্ডাস্ট্রি নিয়ে এক্সপ্লোর করে তখন তাদের এই আইটি বিপিও নামে একটি সাবজেক্ট কিন্তু তাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে অ্যাড অন করেছে। সো দ্যাট হোয়াট হ্যাপেন, যে একটা ছেলে যখন ক্লাস 11-এর পরে সে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, সে হয়তো মেজর ইন মার্কেটিং করলো বাট মাইনর ইন আইটি বিপিও তে সে পাশ করলো। সো দ্যাট ও পাশ করার পরে ও কিন্তু রেডি ফর ভয়েস, নন ভয়েস, গেমিং, কোন সাবজেক্টটা তাকে চুজ করতে হবে, এবং যেসব কোম্পানিগুলো আসলে রিক্রুট করছে তারা কিন্তু অলরেডি রেডি, যে বাজার থেকে আমি একটা রেডি লোক পেয়ে যাচ্ছি কাজ করানোর জন্য। ওয়ার এলস আমাদের এখানে
আমরা শুরু করেছি আজ থেকে প্রায় 10 বছর আগে। আমরা মানুষজনকে রিক্রুট করার পরে তাকে ট্রেনিং করাতে হচ্ছে, প্রায় 2 মাস 3 মাস ধরে ট্রেনিং করাতে হচ্ছে, এবং ট্রেনিং ইজ অলওয়েজ অ্যান ইনভেস্টমেন্ট। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে বিপিও কে কেরিয়ার হিসেবে কিন্তু তার ফ্যামিলি থেকে কখনোই সে বলা হয়নি। হ্যাঁ, যে বলা সবসময় বলা হয়েছে যে আমি ইউনিভার্সিটিতে পড়তে গেলে ঠিক আছে তুমি বিবিএ করো অথবা তুমি ডক্টরি করো অথবা ইঞ্জিনিয়ারিং করো, কিন্তু কখনো বলা হয়নি যে তুমি একজন আইটি বিপিও এক্সপার্ট হও। তো সেই ক্ষেত্রে আপনার আমাদের এটাকে নতুন করে মানুষজনকে আবার বুঝাতে হয়েছে, আইস ব্রেকিং করতে হয়েছে। আপনি খেয়াল করে দেখেছেন যে আমরা অনেকগুলো বিপিও সামিট করেছি, আমরা অনেক ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন করেছি, আমরা গভর্নমেন্টের সাথে কথা বলছি, এডুকেশন মিনিস্ট্রির সাথে কথা বলছি যে আমাদের এই কোর্স কারিকুলামটা সাবজেক্টটা কিভাবে ইনকর্পোরেট করা যায়, সো দ্যাট আমার যেটা হবে যে যখন আমাদের কাজগুলো আসা শুরু হবে আমরা কিন্তু রেডি প্রোডাক্ট পেয়ে যাবো, এবং তখনই কিন্তু আমি আরো বেশি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা শুরু করেছি কিন্তু অনেক পরে এসে, প্রায় 10 বছর প্রায় 20 বছর পরে এসে আসলে আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ শুরু করেছি। সো বাট যেভাবে শুরু হয়েছে যে এখন আমরা কাজটা শুরু করি তখন আমরা ডোমেস্টিক মার্কেট দিয়ে কাজটা শুরু করি। সো এবং আপনি দেখবেন যে আমাদের প্রায় 90% মেম্বার কোম্পানি কিন্তু অলরেডি ডোমেস্টিক মার্কেটে কাজ করছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিছু কিছু কোম্পানি কাজ অলরেডি শুরু করছে, ভয়েস এবং নন ভয়েস মেডিকেল ট্রান্সক্রিপশন বিভিন্ন ধরনের কাজ কিন্তু অলরেডি শুরু করেছে। সো ইট উইল টেক সাম টাইম, বাট আমাদের রেডিনেসটা থাকতে হবে এক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাজ প্রমিসড আমাদের সাথে এইমাত্র সংযুক্ত হয়েছেন AHM শফিকুজ্জামান, কোঅর্ডিনেটর বিজনেস প্রমোশন কাউন্সিল, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। স্যার কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনারা তো শুরু করেছেন, সরি আমি আসলে অন্য একটা প্রোগ্রাম থেকে এখানে ঢুকলাম আর কি। কোনো সমস্যা নেই স্যার। আজকে যে টপিকটা ছিল আমাদের, ইউ আর অলরেডি অ্যাওয়্যার অফ দ্যাট, যে কারেন্ট অ্যান্ড ফিউচার রোল অফ BPO and call center services in Bangladesh, looking at the situation post COVID-19, or আমরা যদি বলি এখনকার সময় আমরা যে ডিফিকাল্টিস গুলো ফেস করছি, আমরা বাকর এক্সিকিউটিভ মেম্বারদের কাছ থেকে শুনেছি, আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি এই ব্যাপারে আপনি আপনার মূল্যবান বক্তব্য যদি আমার সাথে শেয়ার করতেন। আচ্ছা, মানে আমি আমাকে কতটুকু টাইম অ্যালোকেট করেছেন, মানে সেই অনুযায়ী আমি কথা বলবো আর কি, কতটুকু আমার জন্য সময়। আপনি বলেন, সমস্যা নেই। জাস্ট আচ্ছা, আমি একটু বলে আমি আবার ওই আমাদের আরেকটা প্যারালাল আরেকটা সেশন চলছে, তা আমি ওখানে চলে যাব, তা আপনারা এটা কন্টিনিউ ক্যামেরাটা একটু সোজা করতে হবে। আচ্ছা, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি বিপিসি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং কমার্স মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ব্যাকও আসলে এই ধরনের একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা সুন্দর একটা আলোচনার মানে সূত্রপাত ঘটিয়েছে। তা আমাদের অ্যাকচুয়ালি আপনারা জানেন আইবিপিসি তারা মানে কাজ করছে আমাদের যেটা আইসিটি সেক্টর নিয়ে, এবং সেখানে আমাদের আপনাদের ব্যাকোর সাথে আরো 3-4টা অর্গানাইজেশন আমরা কাজ করছে। তার মধ্যে আপনারা জানেন যে আমাদের যেটা বাংলাদেশ কম্পিউটার সমিতি, আমাদের বেসিস আছে, ই ক্যাব আছে, এবং আপনারাও আছেন। তো এখানে বলবো যে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের আসলে এখন যে সিচুয়েশন, বিশেষ করে এই করোনা পরবর্তী যে বিষয় বা কোভিড-19 এই যে ধাক্কাটা সারা বিশ্ব যেখানে থেমে গেছে, তা সেই ধাক্কাটা তো এটা একটা ন্যাচারাল বিষয় এবং গ্লোবালি আমরা থেমে গেছি। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের টোটাল আইসিটি সেক্টরের একটা হিউজ একটা পোটেনশিয়াল তৈরি হয়েছে, এবং সেই পোটেনশিয়ালটা যেটা ছিল, আপনাদের তো নর্মালি এই সেক্টরগুলো আমাদের মানে আস্তে আস্তে ফ্লারিশ করছিল, এবং আমাদের একটা টার্গেটও ছিল বাই 2021 আমরা টোটাল আইসিটি সেক্টরের এক্সপোর্টটা আমাদের $5 বিলিয়ন হবে। যদিও আমরা এখন 1 বিলিয়নের কাছাকাছি আছি, তো এই সেক্টরে আসলে অনেক স্কোপ আছে। কিন্তু আমি বলবো যে কোভিড-19 এই ধাক্কাটা বা এই যে আমাদের যে টোটাল বিশ্ব ব্যবস্থা বা টোটাল আমাদের বিজনেসের যে মানে প্যাটার্ন, এটা আসলে টোটালি আমাদের যে চেঞ্জ আসবে সামনে বা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, সেখানে বলবো যে আপনাদের সেক্টরের যারা আছেন, বিশেষ করে কল সেন্টার এবং বিজনেস প্রমোশনের সাথে যারা আপনার আউটসোর্সিং এর বিজনেসের যে আউটসোর্সিং এর বিপিওর সাথে যারা আছেন, তাদের কিন্তু একটা সামনে হিউজ একটা আপনার স্কোপ তৈরি হয়েছে। তো এটা আসলে বলবো যে কোভিড-19 নিঃসন্দেহে এটা একটা কার্স, এটা একটা আমাদের জন্য একটা বলবো যে বিপর্যয়, কিন্তু তার মধ্য থেকেও আমাদের কিছু কিছু অপরচুনিটিও তৈরি হয়েছে,
সেই জিনিসগুলো আমি ছোট করে বলার চেষ্টা করব। তা প্রথমত যে জিনিসটা বলি যে এটা অ্যাকচুয়ালি সূত্রপাত আমাদের বিপিসি, যেটা বিজনেস প্রমোশন কাউন্সিল, সেটা অ্যাকচুয়ালি 2002-এ যখন শুরু হয় এটা, এবং এটা কিন্তু টোটালি আইসিটি সেক্টরকে নিয়ে প্রথম আমাদের এই বিজনেস প্রমোশন কাউন্সিলের যাত্রা। এবং আমি অ্যাকচুয়ালি এখানে গত ফেব্রুয়ারি থেকে অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি। এবং এখানে দেখলাম আমাদের গত 21 তারিখে আমাদের অন্য একটা প্রোগ্রামে, ওটা ছিল ব্লক চেইনের উপর একটা ওয়ার্কশপ এবং একটা ট্রেনিং সেশন। সেখানে আমাদের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী, আমাদের টেলিকম মিনিস্টার মোস্তফা জব্বার স্যার ওখানে উপস্থিত ছিলেন এবং উনি বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন। সেখানে যে জিনিসটা হলো যে প্রথমত যে এই সেক্টর গুলোতে যারা আপনারা ইয়াং বা যারা নতুন করে আসছে, সেটা হলো কি যে মানে অনেকটা ক্ষেত্রে বলবো যে অনেকটা বিচ্ছিন্ন ভাবে, অনেকটা শখের বসে কিন্তু আস্তে আস্তে এই সেক্টরে ঢুকেছে। কিন্তু ওয়ার্ল্ডের যে এটার যে মার্কেট, একটা হিউজ মার্কেট যেটা আমরা বলবো, সেটা কিন্তু ওভারঅল আমাদের পাশের দেশ আপনার ইন্ডিয়া, এটা কিন্তু একটা ওয়ার্ল্ডের লিডার। যেমন আমাদের গুডস এর ক্ষেত্রে বা আমাদের যদি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যেমন চায়না ওয়ার্ল্ড লিডার, সেরকম সার্ভিস সেক্টরে ইন্ডিয়া আপনার ওয়ার্ল্ড লিডার। তাই ইন্ডিয়ার যে তারা তাহলে কি করেছে যেটা হলো আমরা করতে পারি না। ইন্ডিয়ার বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যারা আছে তারা আসলে এই যে আউটসোর্সিং বলেন বা এই সেক্টর গুলোতে যেটা হলো বিপিওর বা এই ধরনের সেক্টর গুলোতে তারা এত ভালো করলো, কিন্তু আমরা কেন করতে পারলাম না? সেখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমি বাংলাদেশের যারা বিজনেসের সাথে আছে তাদেরকে আমি স্যালুট দেই এই জন্য যে আসলে আমাদের এই যে ইয়াং এন্টারপ্রেনাররা বা এরকম যারা আছে তারা কিন্তু অনেক মেধাবী। তারা এত স্ট্রাগল, এত কিছু, এত সীমাবদ্ধতার মধ্যে আপনার তারা কিন্তু এই সেক্টর গুলোকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। গভর্নমেন্টের আসলে তো গভর্নমেন্ট কখনো বিজনেস করবে না। গভর্নমেন্ট কি করবে যে এই ধরনের সেক্টর গুলোকে গভর্নমেন্ট রেগুলেটরি সাপোর্ট দেবে, তাকে প্রোটেকশন দিবে। তা এখন আমাদের ধরেন আমরা কি করছি যে আমাদের একটা মানে বাংলাদেশের ইকোনমি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট 3টা সেক্টরের সাথে দাঁড়িয়ে আছে। একটা হলো যে আমাদের আপনারা জানেন প্রায় 10 মিলিয়ন বা 1 কোটি লোক দেশের বাইরে আছে এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং এটা একটা আমাদের ইকোনমির একটা বড় একটা স্ট্রেংথ। আর আমাদের এগ্রিকালচার সেক্টর, যেটা আমাদের দেখেন এই যে এত কিছুর পরেও আমাদের এই রোজা বলেন বা আমাদের এই যে কোভিড এর যে লকডাউন, আমাদের কিন্তু বাজারে এবারে রোজায় সবাই ধারণা করেছিল এবং এই যে লকডাউনের কারণে যে বাজার বোধহয় অস্থির হয়ে যাবে, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের যেসব অ্যাক্টিভিটিস ছিল সাপ্লাই চেইনটা এইসব ঠিকঠাক করে আমরা কিন্তু আমাদের পণ্যের কোনো অভাব নেই। ডিস্ট্রিবিউশনে কিছু সমস্যা আছে, তা আমাদের এইটাও কিন্তু ইকোনমির একটা বড় আর কি আপনার প্ল্যাটফর্ম যে আমাদের এই যে এগ্রিকালচার সেক্টরটা আমাদের যথেষ্ট আমরা আমাদের প্রোডাকশন বা আমাদের ফুড গ্রেইন যেটাই বলেন আমাদের এটা কিন্তু সাফিসিয়েন্ট আমরা আমরা আমাদের এখানে আমরা উৎপাদন করছি বা আমাদের আছে। কিছু জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয়, কিছুটা ইম্পোর্ট নির্ভর আছে, সেটা ডিফারেন্ট বিষয়। আচ্ছা, আর একটা হলো আমাদের এক্সপোর্ট সেক্টর। আমরা তো এখন এক্সপোর্ট ডিভিন কান্ট্রি, অর্থাৎ আমরা এক্সপোর্টের উপরে বেশি ফোকাস করি। এক্সপোর্ট সেক্টরের যেটা দেখেন আপনারা, আমাদের শুধু সিঙ্গেল একটা প্রোডাক্ট অর্থাৎ আরএমজি রেডিমেড গার্মেন্টস, সেটা হলো আমাদের টোটাল এক্সপোর্টের অলমোস্ট 84% কাভার করে। আর বাকি 16% যেটা আছে সেটা হলো আমাদের লেদার সেক্টর, আপনাদের এই আইসিটি সেক্টর এগিয়ে আসছে, এবং এই ধরনের আমাদের অ্যাগ্রো সেক্টর বা আমাদের ফিশারিজ, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমাদের শিপ বিল্ডিং বা ফার্মাসিউটিক্যাল এইসব সেক্টর গুলো আসছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি গার্মেন্টস থেকে আমি 84% পাচ্ছি আমাদের টোটাল এক্সপোর্টের আর্নিং, কিন্তু আপনি দেখেন মানে কস্টটা কত, মানে আপনাকে বলে এটাকে অপরচুনিটি কস্ট, অর্থাৎ আমি ইউরোপের মার্কেটে বা আমেরিকার মার্কেটে আমি সস্তায় কাপড় দিচ্ছি, কম্পিটিটিভ প্রাইসে কাপড় দিচ্ছি, কিন্তু দেখেন এইটা করতে গিয়ে আমি আমার এনভায়রনমেন্টকে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। অর্থাৎ আপনার এই যে পলিউশন, নদী মানে আপনার এই যে আমাদের নদীগুলো হয়ে যাচ্ছে, আমাদের গার্মেন্টস এর ঝুট বা এইসব ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে আমাদের কিন্তু এনভায়রনমেন্টটাকে আমরা চরমভাবে আমরা আঘাত করছি। এখন সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে আইসিটি বা আপনাদের এই সেক্টর গুলো, এটা হলো এমন একটা সেক্টর, এবং আপনি দেখেন যে গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি করতে আমার ল্যান্ড নষ্ট হচ্ছে, আমার সেখানে প্রচুর পরিমাণ আপনার কনজাম্পশন হচ্ছে, এটা অবশ্যই লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, ওকে আমাদের দেশের লেবারদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, কিন্তু আপনাদের সেক্টরটা কি হচ্ছে দেখেন, এখানে ইনভেস্টমেন্ট কিন্তু ওই অর্থে ওরকম লার্জ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি
একটা আপনার যদি একটা মানে ব্রডব্যান্ড কানেকশন থাকে, আপনার একটা ল্যাপটপ একটা ডিভাইস থাকে, এবং আপনি দুইটা জায়গায় আপনার এফিসিয়েন্সি লাগবে, একটা হলো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি এবং আমার যদি কম্পিউটারের লিটারেসি থাকে, তাহলে কিন্তু আমি এই জব মার্কেটে, এই গ্লোবাল জব মার্কেটে আমি ঢুকতে পারবো। যদি ইন্ডিয়া পারে, আমাদের আর একটু কাছের দেশ আছে ফিলিপিন্স, তারা কিন্তু এখানে লিডার, ওয়ার্ল্ড লিডার। ইন্ডিয়ার কেরালার একটা ছেলে বা সাউথ ইন্ডিয়ার একটা ছেলে যদি পারে, আমাদের তো মেধা, আমাদের ছেলেরা যখন বিদেশে যায় সেখানে কিন্তু তারা বেস্ট, তারা কিন্তু সব সময় ভালো করতেছে। তাহলে আমরা এখানে এই মার্কেটটা বা এই জায়গায় আমরা কেন লিডার হতে পারছি না? এখানে একটা জিনিস হতে পারে, একটা হলো যে আমরা ঠিকভাবে আমাদের ছেলেগুলোকে, মানে হিউম্যান রিসোর্স যেটা দরকার সেটা আমরা তৈরি করতেছি না, একটা ইস্যু। 2 নাম্বার ইস্যু যেটা হলো, হয়তো আপনাদেরকে আমরা রেগুলেটরি সাপোর্ট যেভাবে দরকার সেইভাবে দিতে পারছি না। হ্যাঁ, গভর্নমেন্ট অনেক কিছু করছে, তার যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল যে ডিজিটাল বাংলাদেশ, দেখেন 2008-এর যে ডিজিটাল বাংলাদেশ, আজকে দেখেন এই যে কোভিড-19 মধ্যে, সত্যিকার অর্থে আপনাদেরকে আমি একটা জিনিস একটু বলি, সেটা হলো আমাদের তো ধরেন 9টা 5টা অফিস, সেখানে আমার এখন যেমন বিপিসির অফিস করি, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস করি, তো সেখানে আমাদের অনেক ব্যস্ততা থাকে। যখন আমাদের ফিজিক্যাল অফিস ছিল, 25 মার্চের আগের কথা বলছি, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনার এই লকডাউন হয়েছে, সেখানে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রাইমারি যেটা আমাদের হেলথ কেয়ারের ইস্যু, সেটা হলো তাদের ফার্স্ট রেসপন্স। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে প্যারালাল বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু পিছনে আপনার বিশাল একটা কাজ করছে, এবং আমরা কিন্তু আমাদের অফিস টফিস আমরা করেছি। আমাদের এই যে দেখেন এই টোটাল রোজা এবং এই লকডাউনের অবস্থায় আপনার পণ্য সাপ্লাই থেকে শুরু করে আমাদের যে মোটামুটি যে আমাদের এই যে ইয়েটা, মানে আমি বলছি যে আমাদের মানুষের মানে এরকম যে ফুডের যে ক্রাইসিস বা এই জিনিসগুলো কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে পেরেছি। দেখেন এই আদার দাম 400 টাকা হয়ে গেছিল, আমাদের ইন্টারভেনশনে এটা কিন্তু 150 টাকায় চলে আসছে। তা এই জিনিসগুলো কেন বলছি, যে আমি ফিজিক্যাল অফিস করতাম 9টা 5টার পরে কিন্তু আমার কাজ থাকতো না। আমি যে কথাটা সত্যিকার বলতে চাচ্ছি, এখন আমরা ভার্চুয়াল অফিস করছি। আজকে যেমন আপনারা এই ট্রেনিং করাচ্ছেন বা আপনারা এই কথাগুলো আমরা করছি যে জুমের মাধ্যমে করছি, এখন আমি বলবো ফিজিক্যাল অফিস হচ্ছে, আমি সত্যিকার অর্থে ব্যস্ততা আমার অনেক বেশি বেড়ে গেছে। এখন কিন্তু আমার 24/7-এর মতো, দেখা গেল রাত্রি 10টা 11টা 12টার সময় আমাকে কাজ করতে হচ্ছে। আমি যে জিনিসটা বলতেছি যে ডিজিটাল বাংলাদেশ এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, কিন্তু আজকে দেখেন আমরা এই যে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড, এবং আমাদের এই সেক্টরগুলো, যেমন আপনাদের সেক্টরে তো এখন বোধহয় আমাদের মার্কেট বোধহয় $250 মিলিয়ন মতো বোধহয় হয়েছে, $250 মিলিয়ন। এবং এটা যদি আমরা কিছু রেগুলেটরি সাপোর্ট বা কোনো আপনাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ বা এই ধরনের কিছুর মধ্যে আওতায় আনতে পারি, আমি মনে করি যে আপনাদের একটা বোধহয় টার্গেট আছে বাই 2021, এটা 1 বিলিয়ন। তো এটা আমরা চেষ্টা করলে কিন্তু এটা কিন্তু খুব মানে বলবো যে মানে একটা স্বপ্নের বিষয় না, এটা আসলে রিয়ালিটি। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাদের কাছে বলবো সেটা হলো যে এই সেক্টরে যে যারা আসছে, এখন ধরেন আমার মনে হয় যে টোটাল আপনাদের বিপিও এবং এই কল সেন্টার মিলে টিলে বোধহয় আমাদের ওয়ার্কফোর্স অ্যারাউন্ড 70 বা 75,000, 75,000 লোক কাজ করছে। এবং তারা এবং বাংলাদেশের যেটা হয় কি যে আমাদের সবচেয়ে বড় ব্যাপার, আমরা যে টাইম জোনে আছি এটা কিন্তু আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ ওয়েস্টার্ন টাইম জোনের সাথে আমাদের টাইম জোনের, অর্থাৎ ওদের ফ্রি টাইমে আমরা আমাদের ফ্রি টাইমে ওদের ওয়ার্কিং আওয়ার। সেক্ষেত্রে আমরা এই মার্কেটটা অবশ্যই ইন্ডিয়ায় যেমন ধরতে পেরেছি, আমরাও এখানে আমাদের স্পেসটা তৈরি করে নিতে পারবো। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যারা এখানে ব্যাকওয়ার্ড যারা লিডাররা এখানে আছেন, আপনারা কনক্রিট ভাবে কিছু প্রপোজাল আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং আইবিপিসির কাছে দেন। এবং আমি দেখলাম আপনাদের যে আমাদের আইবিপিসিতে আমি তো অ্যাকচুয়ালি 1.5 মাস কাজ করেছি, এরপর লকডাউনে চলে গেলাম। আমি কিছু কিছু প্রোগ্রাম নিতে চেয়েছিলাম বা এরকম আমি অলরেডি অনেক কিছু আপনাদের সাথেও আপনাদের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তা আমার যেটা প্ল্যান আছে সেটা হলো যে আমার কমার্স মিনিস্টার এবং আমাদের সেক্রেটারি কমার্স তারা কিন্তু খুবই পজিটিভ, এবং এই আইসিটি সেক্টরের ব্যাপারে এখানে কিন্তু আপনাদেরকে সবাই নারিশ করবে, আপনাদেরকে সবাই সাপোর্ট দিবে, কিন্তু যে কান্নাটা কিন্তু আপনাদের করতে হবে। অর্থাৎ কি যে বলে না যে যদি আপনার যদি আবেদন না হয় তাহলে এলবিডব্লিউ কিন্তু হয় না। ক্রিকেটে আপনার যদি ক্লিন এলবি হয় কিন্তু সেখানে আবেদন করতে হয়। তা আপনাদের যত কিছুই হোক
আপনারা আপনাদের এই প্রবলেমগুলো যেগুলো আপনাকে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করেন, এই চ্যালেঞ্জগুলোর আইডেন্টিফাই করে এটা সমাধানের পথগুলো করেন। আর একটা জিনিস আপনারা করবেন, সেটা হলো যে আমাদের এখানে প্রসপেক্ট কি আছে, অর্থাৎ এখানে আমাদের সম্ভাবনার গুলো কি আছে, সেগুলো আমরা হয়তো কিছু জিনিস আছে আমরা জেনারেল নলেজ থেকে জানি যে এটা একটা বিশাল মার্কেট আছে, ওয়ার্ল্ড মার্কেটে এত 200-250 বিলিয়ন ডলারের, সেখানে আমরা মাত্র $250 মিলিয়ন করছি। কিন্তু আমার মনে হয় যে এটা একটু ছোটখাটো একটু যদি স্টাডিও করেন, করে একটা কনক্রিট একটা প্রপোজাল দেন যে এখানে এই একটা সম্ভাবনা আছে, এবং এখানে কিন্তু আমাদের যারা গ্রাজুয়েট যেগুলো যারা বের হচ্ছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটারের উপরে, বা যারা এরকম আপনার পাবলিক সেক্টর পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, ওরা কিন্তু দেখেন অনেকে, আমি আমার পরিচিত এরকম আছে, আমার এক কলিগের ছেলে, সে নর্থ সাউথে পড়ে, সে এই আউটসোর্সিং করে সে কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্ট সে কিন্তু আর্ন করতেছে। তো এখানে সুযোগ আছে, কিন্তু এই সুযোগগুলোর সাথে আমাদের মানে যে যারা আমাদের পাইপলাইনে যারা আসছে, যে স্টুডেন্টরা যারা বের হচ্ছে, গ্রাজুয়েট হচ্ছে বা হচ্ছে, তাদেরকে এখানে স্ট্রিমলাইন করাটাই হলো মূল চ্যালেঞ্জ। আমি যেটা বলবো, সেখানে ধরেন গভর্নমেন্টের অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সাপোর্ট দিচ্ছে, যে আপনাদের ধরেন আপনার এনবিআর এর ইস্যু আছে, অর্থাৎ কোনো আপনাদের এই সেক্টরের ইম্পোর্টের ক্ষেত্রে যদি কোথাও যদি ট্যাক্সের কোনো ব্যারিয়ার থাকে, কাস্টম ডিউটির ব্যারিয়ার থাকে, সেগুলো আপনারা আমাদেরকে শেয়ার করেন। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে, আমাদের তো আইপিও আছে, ইম্পোর্ট পলিসি অর্ডার আছে, তো সেখান থেকে আমরা দেখেছি যে এনবিআর কে আমরা যখন আমাদের মন্ত্রণালয় থেকে কোনো মানে যৌক্তিক কারণে যখন তাদেরকে রিকোয়েস্ট করি, তারা কিন্তু আমাদের কথা শোনে। এবং অনেকগুলো সেক্টরেই কিন্তু আমরা দেখেছি যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলোকে বাঁচিয়ে রাখার জন্য যদি হেভি ডিউটি থাকে, যেগুলো আমাদের ইম্পোর্ট নির্ভর ডিভাইস বা ইম্পোর্ট নির্ভর আইটেম গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইম্পোর্টে যদি হাই ডিউটি থাকে, তাহলে এটা হলো আসলে কস্ট এফেক্টিভ হয় না, আপনারা কম্পিটিটিভনেস হারান। তো সেক্ষেত্রে আমরা ওখানে ডিউটি স্ট্রাকচারটা যদি কমিয়ে আনি, হ্যাঁ এনবিআর এর অবশ্যই রেভিনিউ কালেক্ট করতে হবে, কিন্তু তারপরেও আমরা যৌক্তিকভাবে এগুলো তুলে ধরলে যে আমি যদি এখানে এতটুকু রেভিনিউ লস করি, তাহলে এটার 5 গুণ বা 10 গুণ আমরা বেনিফিট পাবো, সেই জিনিসগুলো কিন্তু তারা শোনে। আপনাদের যেমন আমাদের একটা এই যে জয়দেবপুর গাজীপুরে আপনার একটা পার্ক হচ্ছে, আমাদের হাইটেক পার্ক হচ্ছে, সেখানে আপনাদের এই সেক্টরের যে ডিভাইস গুলো যেগুলো দরকার, সেখানে যদি কোনো মনে করেন আপনারা কোনো ইন্ডাস্ট্রি বা এই ধরনের কোনো কিছু আপনাদের করতে চান, সেখানে যদি আমাদের সাপোর্ট লাগে, অবশ্যই আমরা সেই সাপোর্ট দেবো বা করবো। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইটা এখানে ইন্টারনেটের হাই স্পিডের একটা ইস্যু আছে, তা সেটাও আমরা যে অবশ্যই প্রাইস অনেক কমেছে, কিন্তু তারপরও স্পিড একটা ইস্যু, সেখানে হয়তো এটাকে আমরা কিভাবে প্রণোদনা দিতে পারি বা এটা কিভাবে আমরা এটাকে আরো বেশি সাপোর্ট দিতে পারি। তারপরও যেটা বলবো যে এইটা কিন্তু আপনারা একদম নিজ হাতে তৈরি করছেন, এখানে যারা আছেন তারা কিন্তু আপনারা এটা লিডিং পজিশনে আছেন, আপনারা বোঝেন যে এখানে কি কি চ্যালেঞ্জ আছে, এবং আপনারা যদি এই জিনিসগুলো সত্যিকার অর্থে আইডেন্টিফাই করে আপনারা একটা কনক্রিট একটা প্রপোজাল দেন, আমাদের আইবিপিসি তে দেন, আমি কমার্স মিনিস্ট্রির মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় ওনারা আপনাদের সাথে মানে অ্যালাইনমেন্ট আছে, আমরা চাই মিনিস্ট্রি অফ কমার্স অ্যাকচুয়ালি আমাদের মূল কাজটা হলো বাংলাদেশের বিজনেসম্যানদেরকে আপনার রেগুলেটরি এবং তাদের প্রোটেকশন দেওয়া, তাদের সাপোর্ট দেওয়া। এমনও আছে যে আমার একটা ফিনিশ ডিভাইস, সেটা যদি আমার এখানে ইম্পোর্ট হয়, কিন্তু আমার প্যারালাল আমার ডোমেস্টিক এখানে ক্যাপাসিটি আছে, অর্থাৎ আমার দেশেও এটা তৈরি হয়, সেখানে আমরা ওখানে হয়তো তাদের এই যে ডাইরেক্ট ইনট্যাক্ট জিনিসে আমরা হয়তো কিছু ট্যাক্স স্ট্রাকচার চেঞ্জ করলে আমরা ওইটাকে মানে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি গুলোর বা ডোমেস্টিক আপনার এরা যাতে আপনার প্রোটেকশন পায়, সেইটা আমরা ব্যবস্থা করতে পারি। আচ্ছা, আর একটা জিনিস হলো যে আপনাদের যে এখানে আমাদের অনেক জিনিস, যেমন আমরা দেশীয় মার্কেটে কাজ করতেছি, আপনারা যারা দেশীয় মার্কেটে কাজ করছেন, আপনারা এক্সপোর্ট মানে বাইরে থেকেও কাজ নিচ্ছেন, কিন্তু আবার প্যারালাল বাংলাদেশে আবার বিদেশি কোম্পানিগুলো কিন্তু আপনাদের সেক্টরে একটা বড় মার্কেট দখল করে আছে। যেমন বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে বা অনেকগুলো এরকম প্রতিষ্ঠান আছে যাদের এই সার্ভিসটা যে আপনার বিপিওর যে সার্ভিসটা, এটা দেখা গেল যে বিদেশি কোম্পানিগুলো দিচ্ছে। তা সেই ক্ষেত্রে আমরা কিছু রুলস রেগুলেটরি কিছু রাখলাম যে যাতে বিদেশি কোম্পানিগুলো এখানে একদম ঠিক অবাধে ব্যবসা না করতে পারে, অর্থাৎ এই যে প্রোটেকশন মানে তাদের জন্য কিছু
রেস্ট্রিকশন আরোপ করলাম যাতে তারা তাদের এখানে ব্যবসা করাটা মানে কম্পিটিটিভ হবে না, অর্থাৎ যে তখন আপনাদের মার্কেটটা আরো বেশি অ্যাডভান্টেজ পজিশনে যাবে। আচ্ছা, এখন ধরেন যেমন আমাদের ওই যে বাংলাদেশ কম্পিউটার সমিতি, ওরা 19 তারিখে একটা প্রোগ্রাম করলো আইওটির উপরে, কত মানে একটা বেশ ভালো, এখানে প্রায় 200 পার্টিসিপেন্ট যোগ দিয়েছিল। তারপরে আমাদের 21 তারিখে একটা ছিল ব্লক চেইনের উপরে, এবং ওখানে ব্লক চেইনের ইস্যুগুলো, এগুলো টোটাল নিউ ইস্যু। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে। এখন এই যে ব্লক চেইন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু আপনাদের সেক্টরের সাথে কন্ট্রাডিক্ট না, অর্থাৎ তখন কিন্তু আপনার কাজগুলো, এখন আমরা হয়তো বেসিক কাজগুলো করতেছি, তখন কিন্তু হাই এন্ডের কাজগুলো হবে। তাই এখন যেটা আছে যে বাংলাদেশে একটা প্রচুর আমার ইয়াং ছেলেরা আছে এবং তারা খুবই তাদের পটেনশিয়াল আছে। এখন আমরা এই ছেলেদেরকে যদি আমরা সত্যিকারের ওইভাবে আমরা তৈরি করতে পারি, সেই তৈরি করতে গেলে কি কি দরকার, সেই জিনিসগুলো যদি আপনারা আমাদেরকে সাজেশন দেন, আমাদেরকে বলেন, তাহলে আমরা এডুকেশনের যে আছে, যে আমরা এডুকেশন মিনিস্ট্রি বা আমরা অন্য যে ইনস্টিটিউশন গুলো আছে তাদের সাথে আমরা বসবো। আমরা আপনাদের এনবিআর এর ইস্যু যেগুলো আছে সেটা আমরা করব। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, আপনাদের যদি কোথাও ক্যাশ ইনসেন্টিভ লাগে, আপনাদের বিশেষ করে টাকা যদি আপনারা মারেই বড় করেন, তাহলে হয়তো ইন্টারেস্ট রেটটা একটা সফট লোনের ব্যবস্থা করা, তো এইগুলো আমরা করব। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমি এখানে আপনাদের সাথে এই কথাগুলো বলতে পেরে আমি নিজেকে সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগছে, যে এই যে ব্যাকর এই আয়োজনে আমি আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি কিছু কথা বলতে পারলাম। আর এটা হলো শেষ না, আপনাদের বোধহয় দু একজনের সাথে আমার অফিসে আমরা মিটিং করেছি, হয়তো দু একজনের সাথে দেখা হয়েছে, আমি হয়তো ওইভাবে এখন চিনতে পারছি না। আমরা ব্যাকর প্রেসিডেন্ট আমাদের ওয়াহিদ শরীফ ভাই আছেন, তহিদ হোসেন সেক্রেটারি জেনারেল, তারপরে তানজিরুল বাশার আছেন, রশিদ নোমান আছেন। আমি আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনারা কিন্তু সেকেন্ড, আমাদের বিসিএস প্রথম এই প্রোগ্রামগুলো করেছে অনলাইনে, এখন আমাদের আপনারা হলো দ্বিতীয় ধাপে এটা করেছেন, এবং আমি আমার সচিব এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাবো যে ব্যাকো তাদের উদ্যোগে তারা এই যে জুমে এই বিষয়ের উপরে এরকম একটা আলোচনা অনুষ্ঠান করেছে, এবং এইটা আসলে এখন আমাদের কোভিড-19 পোস্ট কোভিড-19 এর যে প্যারাডাইম শিফট হচ্ছে, এটা তারই একটা প্রতিফলন। তাই এটুকু আমি বলছি, যদি কোনো বিষয়ে আপনাদের কোশ্চেন থাকে তাহলে আপনাদের সাথে আমি ওই বিষয়ে যদি আমি একটু শেয়ার করে আমি একটু পরে আবার ওই প্রোগ্রামে একটু চলে যেতে যাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে। তা আমি আপাতত এখানেই শেষ করছি। আমি আশা করব যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে বা আমি যে কথাগুলো বললাম সেখানে যদি আরো কিছু অ্যাড বা সাজেশন দেন, তাহলে আমি সেইটা শেষ করে আমি ওই অনুষ্ঠানে যাব। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব AHM শফিকুজ্জামান, আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার মূল্যবান পরামর্শ এবং আপনার বক্তব্য তুলে ধরার জন্য আমাদের সামনে। আমি চলে যাব আমাদের একটা কোশ্চেন, যেটা আমার কাছে মনে হয়েছে এটা প্লেস করা জরুরি আমাদের সম্মানিত অতিথিদের কাছে, স্পেশালি ফর দ্য বাক্কো এক্সিকিউটিভ মেম্বার্স। The question is, does BACCO has any kind attention to international call centers in assistance with government? International call centers are most vulnerable as our clients are mostly from North America and Europe, where COVID-19 has the hard hit. So আমি এটা আসলে বাক্যর কাছে এটা প্লেস করলাম, সো যে কেউ এটা যদি অ্যাড্রেস করতেন। জি, আমি ডেফিনেটলি রাইটলি সাইড, যে ইন্টারন্যাশনাল যে কাজগুলো যারা করছে আমাদের মেম্বার অর্গানাইজেশন, তারা সব থেকে বেশি হার্ড হিট হয়েছে বিকজ অফ দ্য মার্কেট ইজ ক্লোজড। সো ওভারঅল আসলে ইন্টারন্যাশনাল তো ডেফিনেটলি হয়েছে, ডোমেস্টিক মার্কেটেও যে কম হয়েছে তা আমি বলবো না। সো ওভারঅল আমরা সরকারের কাছে পুরো জিনিসটা আমরা তুলে ধরেছি যে সহযোগিতাটা আমাদের কি দরকার এবং কতদিনের জন্য দরকার, সো দ্যাট তারা যাতে এটা টার্ন অ্যারাউন্ড করতে পারে এবং তারা যাতে মেইন যে সমস্যাটা আমাদের যেটা হয় বা হবে, যেটা হচ্ছে যে টু রিটেইন দ্য স্কিলড ম্যান পাওয়ার। হ্যাঁ, আমরা ধরেন এই 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে যে ম্যান পাওয়ার গুলো আমরা ক্রিয়েট করেছি, স্কিল সেট ডেভেলপ করেছি, নট অনলি আমাদের ইনভেস্টমেন্ট, এখানে সরকারেরও কিন্তু একটা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট হয়েছে। এই যে ট্রেনিং গুলো তারা করাচ্ছে সরকারের থেকে, এই আইবিপিসির মাধ্যমে অনেক ট্রেনিং হচ্ছে, এসিআইপির মাধ্যমে ট্রেনিং হচ্ছে, আইসিটি ডিভিশনের মাধ্যমে ট্রেনিং হচ্ছে। সো সরকার যে ট্রেনিং গুলো করাচ্ছে, সরকারের টাকা ইনভেস্ট হচ্ছে, আমরা আমাদের
জরুরি আমাদের প্রয়োজনীয় যে ট্রেনিং গুলো করাচ্ছি, আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে, এই যে পুরো স্কিল একটা রিসোর্স পুল আমাদের আছে, তাদেরকে যাতে আমরা রিটেইন করতে পারি। সো এই জায়গাতে আমরা আমাদের যে নিডটা সেটা আমরা সরকারের কাছে জানিয়েছি। আইসিটি ডিভিশন, টেলিকম ডিভিশন, আমাদের মাননীয় মন্ত্রী জব্বার ভাই আছেন ওখানে, পলক ভাই আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। এখন দেখা যাক, আমরা আশা করছি যে ঈদের পরে হয়তো বা যে প্রণোদনার প্যাকেজগুলা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেখান থেকে আমরা আইসিটি বা আইটি শিল্পের জন্য হয়তো বা কিছু প্রণোদনা আমরা পাবো। এবং সামনে আসন্ন বাজেট আসছে, জুনের 11 তারিখে মনে হয় বাজেট অধিবেশন শুরু হবে, বাজেট ঘোষণা হবে। তো আমরা এটাও আশা করছি যে এই যে লাস্ট 2 মাসের যে প্যান্ডেমিক সিচুয়েশন হলো, এবং সেখানে যে বিপিও থেকে শুরু করে কল সেন্টার গুলো থেকে শুরু করে যে ওভারঅল আইটি ইন্ডাস্ট্রি যে সাপোর্টটা দিয়ে গেছে গভর্নমেন্টকে এবং হোল কান্ট্রি ওয়াইড, তো এটাকে মাথায় রেখে যাতে সরকার সামনে বাজেটে যাতে আরো বড় ধরনের কোনো পদক্ষেপ নেয় এই ইন্ডাস্ট্রির জন্য, এই ইন্ডাস্ট্রিতে যাতে আরো কাজ আসে, সরকারি যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে যাতে ডিজিটাইজেশনের আরো কাজগুলো হয়, সিটিজেন সার্ভিসেস গুলো যাতে আউটসোর্সিং এর মাধ্যমে করা হয়। সো এই জায়গাগুলোতে যাতে আরো বাজেট অ্যালোকেশন থাকে, তাহলে যাতে আমরা কাজ করতে পারি। আমাদের কাজ করলে গেলে আমরা সাস্টেইন করতে পারবো, যদি কোনো কাজ না থাকে তাহলে কিন্তু আমরা সাস্টেইন করতে পারবো না। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটটা ঘুরে দাঁড়াতে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের দেশে কাজের এখন অনেক ধরনের সুযোগ ক্রিয়েট করতে হবে, সো দ্যাট আমরা এই স্কিল রিসোর্সেস গুলোকে যাতে রিটেইন করতে পারি এবং তাদেরকে দিয়ে যাতে আমরা কাজের মধ্যে থাকতে পারি। আর গভর্নমেন্ট কিন্তু এইসব ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু সব দেশেই আমরা দেখে আসছি যে গভর্নমেন্ট তখন কিন্তু the largest purchaser হয়, they became the largest purchaser, তারা কিন্তু সার্ভিস গুডস এইগুলা কিন্তু বেশি কেনা শুরু করে, সো দ্যাট দ্য লোকাল ইকোনমি এবং লোকাল মার্কেট যাতে অ্যাক্টিভ থাকে এবং সেটা যাতে কন্টিনিউ থাকে, তারপরে যাতে পরবর্তীতে আমরা যাতে এক্সপোর্ট মার্কেটটা ধরতে পারি। সো আমরা সেই হিসাবে আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে তুলে ধরেছি যে ঠিক আছে, আমরা অনুদান চাচ্ছি না, আমাদের প্রণোদনার জন্য আলাদা প্যাকেজ আমরা চেয়েছি, প্লাস আমাদের যাতে কাজের সুযোগটা করে দেওয়া হয়, যাতে সরকারি সার্ভিসেস গুলো আউটসোর্সিং মাধ্যমে করা হয়, যাতে আমরা কাজ করতে পারি এবং সেইভাবে যাতে আমরা একটা সাস্টেইনেবল সিচুয়েশনে আসতে পারি সামনের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আসলে আমি খুব সংক্ষিপ্ত আকারে সেক্রেটারি জেনারেল বাক্য এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল বাক্যর খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাবো, হাউ বাক্য ইজ ইন্ডাস্ট্রি স্যার একটু রিপিট করবেন কোশ্চেনটা? জি, the question is how BACO is planning to keep their industry growth steady after COVID effect. It depends on how long it will take. যদি আমরা চিন্তা করি যে that will take for next 6 months, তাহলে স্ট্র্যাটেজি একরকম। আসলে এখন কারেন্টলি সিচুয়েশনটা হচ্ছে যে প্যানিকটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, যদিও বাড়তেছে আমাদের এফেক্টেড যারা আছে, বাট ইনিশিয়ালি যেরকম প্যানিক ছিল যে একজনের সাসপেক্টেড হলেই পুরো বাংলাদেশে সবাই স্টাক হয়ে যেত, এখন প্রতিদিন 1800 2000 এটা বাড়তেও পারে সামনে। বাট এখন বাংলাদেশে যেটা গুড পার্ট হচ্ছে অন্যান্য কান্ট্রি থেকে যে আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু অন্যদের থেকে ভালো, তো তার জন্য কিন্তু আমাদের ওই মৃত্যুর হার কিন্তু অন্যান্য দেশের থেকে কিন্তু আমাদের এখন পর্যন্ত অনেক কম। তো সেক্ষেত্রে আসলে কার্যক্রম তো চালাতে হবে, যেটা আমাদের শফিক ভাই বললেন যে কমার্স মিনিস্ট্রি থেকে কিন্তু এখন পর্যন্ত বাজারটাকে যে আমরা ইজিলি পাচ্ছি, তাহলে কিন্তু এই সিচুয়েশনে কিন্তু একটা বিশাল ক্রাইসিস হওয়ার কথা। এরকম ক্রাইসিস যে বাংলাদেশে চাল 4 গুণ দাম হওয়ার কথা, 3 গুণ দাম হওয়ার, তা কিন্তু হয়নি। সবকিছু কিন্তু কন্ট্রোলের মধ্যে প্রাইস গুলো আমাদের ছিল, এটা পসিবল হয়েছে কিন্তু কাজ করার জন্য। সেমনি আমাদের যারা বিপিও সেক্টরে যেসব ক্লায়েন্ট গুলি এখন লকডাউন বা স্টপ করে রাখছে অফিসগুলি, তারা হয়তো বা আমাদের আশা আছে যে ঈদের পর থেকে তারা কিছু কিছু স্বল্প স্কেলও কাজ তারা শুরু করবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, যতদিন পর্যন্ত প্রবলেম সলভ না হলে সরকার গণপরিবহনটা ওপেন করবে না। গণপরিবহন ওপেন না করলে কিন্তু মাস লেভেলের লোকজন কাজ করতে পারবে না। আমরা যেটা করতেছি সিলেক্টিভ ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট নিয়ে করতেছি, বাট আমরা বিটিআরসি কে ধন্যবাদ জানাবো যে বিটিআরসি খুব অল্প সময় নোটিশে আমাদেরকে হোস্টেল মডেলে কল সেন্টারে কাজ করার পারমিশন দিয়ে দিয়েছে, সো দ্যাট বাসা থেকে বসে আমরা এখন আমাদের এজেন্টদেরকে
কল সেন্টার সার্ভিস দেওয়াতে পারছি। সে কারণে কিন্তু আমাদের অনেকগুলি সার্ভিস আনইন্টারাপ্ট চলছে, যেটা আসলে অন্য সময় হলে কিন্তু সম্ভাবনা মানে সমস্যা হতো এবং কাজগুলি আমরা করতে পারতাম না। তো আফটার কোভিড যেটা হচ্ছে, আপনার অ্যান্সার যদি এক্স্যাক্টলি বলি, এটা আসলে আরো চেঞ্জ হবে। আমরা এখান থেকে বসে একদম এক্স্যাক্টলি বলতে পারবো না যে কিভাবে রিকভারি গুলি হবে, বাট উই আর ট্রাইং টু ফাইন্ড আউট নিউ সলিউশন। মেবি যদি সলিউশনটা বাংলাদেশে আমরা আরো প্রোডাক্টিভলি বের করতে পারি, তাহলে অন্য দেশের লোকরা আমাদেরকে ফলো করবে। আমরা কন্টিনিউয়াস আরএনডি করতেছি যে এই কোভিড এর জন্য কোন জায়গায় আমাদের লস হয়েছে, কোন জায়গাতে আমাদের এখন কাজ করলে সেটাকে রিকভারি করতে পারবো। সো উই চেক এন্ড ব্যালেন্স। সো আমাদের এখন চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আমরা উই আর ট্রাইং উইথ আওয়ার আরএনডি টিম এন্ড বাক্য টিম নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে আমাদের, মনে করেন যে একটা ক্লায়েন্ট বন্ধ হয়ে গেল, একটা লোকাল কোম্পানি, বা তাদের কস্ট কাটিং করবে। সো এখন যখন কস্ট কাটিং করবে, তখন তো তাকে জোর করে কাজটা রাখা যাবে না। সেক্ষেত্রে এখানে শফিক ভাই আছে, এসব ইমার্জেন্সিতে সবচেয়ে বড় সাপোর্ট দেয় সরকার এজ এ বিগেস্ট বায়ার হিসেবে। যেমন সিম্পলি একটা উদাহরণ দিই, যে আমরা 1930 কোটি টাকা আমরা গ্র্যান্ট চেয়েছি ফর দ্য আইটি সেক্টরের জন্য, কিন্তু সরকার যদি চাইলেই কিন্তু এই সমপরিমাণ কাজ দিয়ে এই কোম্পানিগুলিকে কিন্তু সাস্টেন করাতে পারে। যে সরকারের কিন্তু এখনো অনেক জায়গা আছে যেখানে গভর্নমেন্ট অটোমেশন আইটি সার্ভিস গুলি ইনস্টল করার কিন্তু সুযোগ আছে। সেখানে যদি একটু বাক্য বেসিস বিসিএ যাদের যেখানে দরকার, সেখানে যদি তাদেরকে প্রপার কাজ দেওয়া হয়, তাহলে কিন্তু গ্র্যান্ট দরকার নেই, আপনার কোনো প্রণোদনা দরকার নেই, কাজ করলে কিন্তু লোকজন মাস শেষে বেতনটা দিতে পারবো আমরা। তো সেখান থেকে আমাদের মনে হয় যে এই 2000 কোটি টাকার যে সাপোর্টটা সরকার যদি 12 থেকে 15,000 কোটি টাকার একটা যদি প্ল্যানিং করে যে না আইটি সেক্টর ডেভেলপমেন্ট করবো 15 থেকে 20,000 কোটি টাকার আগামী অর্থ বছর, তাহলে কিন্তু একটা প্রপার ম্যাপিং এর মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় সবাই মিলে যদি একটু কাজ করে, তাহলে কিন্তু আমাদের সবগুলি কোম্পানি সেটা বেনিফিটটা পাবে। অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডেপুটি সেক্রেটারি জেনারেল তানজিমুল বাশার, ওনার কাছে। আপনি কি তৌহিদ হোসেন সাহেব যা বললেন, আপনি কি এর সাথে একমত? যদি হন, তাহলে আর কি অ্যাড করতে পারেন আমার যে কোশ্চেনটা ছিল? না, ডেফিনেটলি একমাত্র অবশ্যই যে কয়েকটা পয়েন্ট আসলে হাইলাইটেড করা হয়েছে। যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ এ বিগেস্ট বায়ার, হ্যাঁ, যেটা এখানে আমিও বলেছিলাম যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের কাজগুলো যদি ডোমেস্টিক মার্কেট গুলো বা ডোমেস্টিক বিপিও কোম্পানিগুলো পায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় সাপোর্ট। মানে প্রণোদনার সাথেও কিন্তু এই সাপোর্টটা কিন্তু একটা খুব জরুরি বা সময় উপযোগী হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের এখন একটা বড় যেটা করতে হচ্ছে, যে আরএনডি করতে হচ্ছে, আমরা যেভাবে করছি যে ইনোভেশন, উই আর লুকিং ফর মোর ইনোভেশন এই বিপিও ইন্ডাস্ট্রির জন্য। দেন উই আর লুকিং ফর কোলাবোরেশন, যে আমরা যে জয়েন্টলি কোনো প্রজেক্ট করতে পারি কিনা কোলাবোরেশনের মাধ্যমে। সো ওই পার্ট গুলো কিন্তু আমরা এক্সপ্লোর করছি। হ্যাঁ, সো ডিপেন্ডটা হচ্ছে যেটা 3 মাসের প্ল্যান না, 6 মাসের প্ল্যান না, বা 1 বছরের প্ল্যান না। সো এই প্ল্যানটা আসলে কাজ করবে হচ্ছে সিচুয়েশনের উপরে। বাট আমরা চিন্তা করতে হচ্ছে যে আগামী 1 বছর বা 2 বছরে আমাদের সাস্টেন করতে গেলে আসলে কি কি ধরনের স্ট্র্যাটেজি গুলো নিতে হবে এই ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে। এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের কিন্তু আলাদা ইউএসপি আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এক একটা কোম্পানি এক একটা কাজের জন্য এক্সপার্ট। কেউ হয়তো ভয়েস এক্সপার্ট, কেউ হয়তো নন ভয়েস এক্সপার্ট, কেউ হয়তো ডাটা অ্যানালিটিক্স এক্সপার্ট। সো ওই পার্টিকুলার এরিয়াতে আমি নতুন কি ইনোভেশন নিয়ে আসতে পারি, যেটা আসলে আফটার কোভিড-19 এর জন্য সময় উপযোগী ফর ডোমেস্টিক মার্কেট, এট দ্য সেম টাইম ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাজ ওয়েল, বিকজ গ্লোবাল মার্কেট সিনারিও কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর লোকাল কোম্পানিগুলো, যেটা তৈরি ভাই খুব ব্রাইটলি মেনশন করেছে, যে যে একটা লোকাল কোম্পানি যদি কাজ না থাকে ওর নিজের, হ্যাঁ, তাহলে ও কিভাবে আসলে এই বিপিও কোম্পানিগুলোকে কাজ দিবে, বা তার বিজনেস যদি সাস্টেনেবল লেভেলে না থাকে, হ্যাঁ, তাহলে তো সে ওই কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারবে না। সো তখন কিন্তু এমনি কস্ট কাটিং এর মধ্যে কিন্তু বিপিও কোম্পানিগুলো পড়বে, এবং এখানেও কিন্তু একটা কাজ হারানোর সিচুয়েশন তৈরি হবে ফর দ্য ডোমেস্টিক মার্কেটে। সো ওই জায়গাগুলো তো, যেমন এখন আমরা অনেকগুলো কোম্পানিকে দেখি যে আমরা নতুন নতুন কি কি ধরনের সার্ভিস ডিজাইন করতে পারি, সো দ্যাট এই সার্ভিসটা যাতে তার জন্য নট অনলি ফর কস্ট সেন্টার না হয়, হ্যাঁ, ইট কুড বি এ প্রফিট সেন্টার হিসেবেও কনসিডার হয়, যে বিপিও সার্ভিসটা অ্যাজ এ যাতে তার জন্য প্রফিট সেন্টার হিসেবে কনসিডারেশনের মধ্যে হয়। সো আমি এই পার্টটাই অ্যাড করতে চাইছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডিরেক্টর বাক্য রাশেদ নোমানের কাছে জানতে চাচ্ছি, বিপিও সেক্টরে আসলে অনেক স্টার্ট আপ আছে এখন বাংলাদেশে, তাদেরকে এনকারেজ করার জন্য আপনার কি মেসেজ আছে এখন? বিশেষ করে যদি আমরা সিচুয়েশনটার কথা বলি, যে গ্লোবাল ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি,
তাদেরকে এনকারেজ করার জন্য বা তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? এখন যে সময়টার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটা তো পুরো বিশ্বই সময়টার ভেতর দিয়ে যাচ্ছে। তবে যেটা হচ্ছে যে মানব সমাজ সবসময় কিন্তু প্রতিকূলতার ভেতর থেকে বেরিয়ে এসছে এবং আমরা আবারও বেরিয়ে আসব। যে কাজ হচ্ছে আগামী 6 মাস 1 বছরের ভেতরে ইনশাআল্লাহ ভ্যাকসিন বলেন, ট্রিটমেন্ট বলেন, এটা একটা সেটআপ হয়ে যাবে। সো এটার থেকে আমরা বেরিয়ে আসব এবং এর পরবর্তী যে সময়টা হবে যেটা অনেকটা টেকনোলজি নির্ভর হবে। সো নতুন যারা স্টার্টআপ হিসেবে আসছে তাদেরকে যদি বলতে হয়, আমার কাছে মনে হয় যে জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে যে এই পোস্ট কোভিড এর জন্য কি চেঞ্জ হচ্ছে। যেমন একটা হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্স ডিপেন্ডেন্সির সাথে সাথে টেকনোলজির যে মার্জিংটা এটা কিন্তু অনেকটা নির্ভর হয়ে যাবে। কারণ মানুষ টেকনোলজি প্রচুর ইউজ করবে। হ্যাঁ, প্রচুর টেকনোলজি ইউজ করবে, কিন্তু তার সাথে হিউম্যান রিসোর্সের যে মার্জিন থাকতে হবে। তো যে বিজনেস গুলো টোটালি আপনার হিউম্যান রিসোর্স নির্ভর, তাদেরকে কিভাবে টেকনোলজিকে অ্যাডপ্ট করা যায় সেটার প্রতি একটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা যে কথাটা এসছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনার একটা প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কিভাবে যেতে পারি, এবং আমাদের বিপিসির পরিচালক শফিক জামান ভাই উনি যেটা একটু টাচও করেছেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে বিষয়টা দরকার, হ্যাঁ, এবং তার সাথে টেকনোলজিটা জানতে হবে। তো এটার উপরেও কিন্তু এই নতুন কোম্পানি যারা আসে তাদেরকে কিন্তু জোর দিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই কোভিড-19 এর জন্য কি কি নতুন সেক্টর ওপেন হচ্ছে। যেমন একটা যদি যেমন ধরেন বলি, যেমন হেলথ সেক্টরে আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে প্রি কোভিড বাংলাদেশে হয়তো হাতে গোনা 4-5টা আপনার টেলিহেলথের কোম্পানি ছিল, বাট এই কোভিড এর সময়ে থ্রু দ্য মান্থ অফ এপ্রিল আমরা দেখলাম যে আরো 10টা কোম্পানি মার্কেটে চলে আসলো। প্রতিদিন দেখছি একটা করে নতুন কোম্পানি আসছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য নেসেসারি। ঠিক একইভাবে যেমন আমার কোম্পানি, আমরা ইউএস হেলথ কেয়ারে কাজ করি, ইউএস হেলথ সেক্টরে কাজ করি, এবং সেখানেও আমরা দেখলাম যে আমরা মেডিকেল ডকুমেন্টেশনে ছিলাম, কিন্তু এই কোভিড এর সময় যেহেতু আপনার টেলি মেডিসিনটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল, টেলিহেলথ ইম্পর্টেন্ট হয়ে গেল, আমাদের ডাক্তাররা যারা আছে, আমাদের হেলথ সিস্টেম যারা কাস্টমার আছে, তারা কিন্তু আমাদেরকে বলছে যে তোমাদেরকে এই নতুন টেলিহেলথটাকে অ্যাডপ্ট করতে হবে। তোমরা জুমকে, গুগল মিটকে কিভাবে তোমাদের টুলের সাথে ইনকর্পোরেট করো সেটা তোমরা দেখো। সো এটাই হচ্ছে আই গেস নতুন যারা আসে তাদের জন্য মেসেজ, যে পুরোপুরি হিউম্যান রিসোর্স নির্ভরশীল না হয়ে এর পাশাপাশি টেকনোলজির উপরে জোর দিতে হবে, ইন্টারন্যাশনাল মার্কেটের ফোকাস দিতে হবে, এবং পৃথিবীতে পোস্ট কোভিড সময় কি কি চাহিদা তৈরি হচ্ছে সেটার উপরে খেয়াল রাখতে হবে। আই থিংক ইফ দে ক্যান ফোকাস দ্যাট উইল হেল্প। অনেক ধন্যবাদ জনাব রাশেদ নোমান আপনাকে। বাক্যর প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, আপনার কাছে আমার আজকে শেষ কোশ্চেন, যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আসলে অনেকগুলো কোশ্চেন নিতে পারছি না। আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল, প্যান্ডেমিক রিস্ক মিনিমাইজ করার জন্য আমরা কি আরএমজি সেক্টরকে বিপিওর আন্ডারে আনতে পারি? Absolutely. Why only RMG sector? আমাদের দেশে যে সেক্টর গুলো ধরেন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, ধরেন ডেফিনেটলি RMG সেক্টর ইজ দেয়ার। আমাদের ফার্মাসিউটিক্যালস ইজ বিগ ইন বাংলাদেশ। ব্যাংকিং সেক্টরস, হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স সেক্টর, বিএফএসআই যেটা বলি, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা কিন্তু এখন ওইভাবে আউটসোর্সিং এখনো শুরুই করেনি। হ্যাঁ, তো সো ধরেন ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরের কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে ব্যাক অফিসের কাজ থেকে শুরু করে যত ধরনের নন কোর আইটেম গুলো আছে, সেইগুলো যদি তারা আস্তে আস্তে আউটসোর্সিং এর দিকে আসতে চায় বা আসতে পারে, মানে আসে, দো বাংলাদেশ ব্যাংকের থেকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তবুও ব্যাংকরা একটু নট encouraged to outsource. তো আমরা চেষ্টা করে যাচ্ছি বাক্য থেকে, we have many sessions with them, রেগুলেটরের সাথেও আমাদের সেশন হয়েছে, সো উই আর ট্রাইং টু প্রমোট মোর যে তারা যাতে আউটসোর্সিং করে। সো আমরা বলছি যে অ্যাটলিস্ট 40%, ডোমেস্টিক মার্কেটে অলমোস্ট 40% আউটসোর্সিং হওয়া উচিত ফ্রম দ্য ব্যাংকিং সেক্টর থেকে। সো তার সাথে আপনি আরএমজি সেক্টর ডেফিনেটলি অ্যাড করতে পারেন, ফার্মাসিউটিক্যাল অ্যাড করতে পারেন। সো এই যে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলাই যদি আস্তে আস্তে এগিয়ে আসে টু আউটসোর্স দেয়ার নন কোর আইটেমস, তাহলে কিন্তু আমাদের আউটসোর্সিং ইন্ডাস্ট্রি কিন্তু will go in a different place. So আমরা যদি লোকাল মার্কেটের এক্সপেরিয়েন্সটা গেইন করতে পারি, লোকাল এক্সপার্টিসটা যদি গ্রো করতে পারি ইন ডিফারেন্ট সেক্টরস, তাহলে কিন্তু আমরা ওই সেক্টরের এক্সপার্টিস গুলা নিয়েই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারবো।
এটা ভালো ভালো এক্সাম্পল কিন্তু আমাদের আছে। ধরেন আমাদের দেশে ধরেন ইজিপি সিস্টেম রান করছে দোহাটেক, তারা কিন্তু বাংলাদেশের ইজিপি করে এখন ভুটানেরটা করছে, নেপালেরটা করছে। সিমিলারলি আপনার কি বলে যেমন টাইগার আইটির কথা যদি বলে থাকি, যে তারা ওই যে পাসপোর্ট বা এনআইডি তারা করেছে, তারা কিন্তু সেটাকে নিয়ে দে আর গোয়িং ইন ইন্টারন্যাশনাল মার্কেট। সো এরকম বহু এক্সাম্পল কিন্তু আছে যারা বাংলাদেশে এক্সাম্পলস নিয়ে বা বাংলাদেশের কাজ করে তারা কিন্তু দেশের বাইরে কিন্তু কাজগুলো করছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা যদি কম্পিট করতে চাই ইন্ডিয়া বা ফিলিপিন এদের সাথে, আমাদের লোকাল মার্কেটে আসলে ভেরি স্ট্রং পজিশনে থাকতে হবে, যেটা শফিক ভাই বলেছেন রাইটলি আইবিপিসি, যে আমাদের লোকাল মার্কেটের প্রোটেকশনে থাকতে হবে, লোকাল মার্কেটকে প্রোটেক্ট করতে হবে। সো লোকাল এক্সপার্টিস গুলো যদি গ্রো করে, লোকাল কোম্পানিগুলো যাতে সাস্টেইন করতে পারে, দে ক্যান গ্রো দেয়ার এক্সপার্টিস, সো দ্যাট তখনই কিন্তু আমরা সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের এএইচএম শফিকুজ্জামানের কাছে। আপনি যদি আজকের আলোচনা সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলতেন আমাদের। প্রথমত এটা তো আসলে এই সেক্টরের আপনারা সবাই, আমি কিন্তু আউটসাইডার। আমি অ্যাকচুয়ালি ব্রোকারেজ হিসেবে মানে এখানে আমি খুব এক্সপার্ট মতামত দেবো না, তবে আমি যে জিনিসটা করতে পারি যে আমি গভর্নমেন্টের পলিসি লেভেলে যেহেতু কাজ করি, সেখানে আপনাদের যে কথাগুলো বললেন, যে প্রশ্নগুলো ছিল এবং সেটার যে উত্তরগুলো দিয়েছেন, সেখানে আমি আমার যেটা বক্তব্য সেটা হলো আপনারা আসলে এই সেক্টরে আপনারা লিড করতেছেন, এখানে প্রবলেম আপনারাই জানেন এবং এখানে অপরচুনিটি সেটাও আপনারা জানেন। তা আপনাদের যেটা হলো যে উচিত যেটা হবে সেটা হলো আপনারা এই জিনিসগুলোকে আমাদের কাছে তুলে ধরা। এবং আমি মনে করি যে আমি যে কয়েকদিন বিপিসির কোঅর্ডিনেটর হিসেবে কাজ করব, আমি খুবই পজিটিভলি কাজ করতে চাই। যেটা হলো যে বিপিসি এমন একটা জায়গা, সেখানে কিন্তু আমি যে ব্রোকারেজ হিসেবে ওখানে কাজ করতেছি, কিন্তু টোটালি আমি অ্যাকচুয়ালি অনেকটা প্রাইভেট ন্যাচারে কাজ করছি। অর্থাৎ যে আপনার যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের এই যে কিভাবে প্রমোট করা, এটা কিন্তু আপনার ওখানে ওই যে আমরা যে লাল ফিতার দৌরত্ব বা ওই জিনিসটা কিন্তু বিপিসির মধ্যে নেই। সেখানে যেহেতু আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি বিপিসি, সেখানে এইটা একটা মানে একটা অ্যাডভান্টেজ কাজ করার জন্য। আর আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কথা যেটা বলবো, বাণিজ্য মন্ত্রণালয় সবসময় আমরা বিজনেসকে প্রমোট করি, সেটা আপনার গার্মেন্টস সেক্টর হোক আর যে সেক্টরে হোক। তবে আমি পার্সোনালি যেটা ফিল করি, যেটা বললাম যে গার্মেন্টসে আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, আমাদের ল্যান্ড নষ্ট হচ্ছে, আমাদের নদী নষ্ট হচ্ছে, আমাদের অন্য যেগুলো আছে যে শিপ বিল্ডিং বলেন বা আদার যে সব ইন্ডাস্ট্রি গুলো আছে, সেটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার অনেক হ্যাজার্ড আছে। কিন্তু এই একমাত্র একটা সেক্টর যেখানে আপনার ইয়াং ছেলেরা তারা কিন্তু সে চাকরি খোঁজার দরকার নেই, সে নিজে কিন্তু একজন এন্টারপ্রেনার হয়ে সে চাকরি দিতে পারবে। এই কারণে আমি আপনাদেরকে আহ্বান করব যে প্রথমত আপনারা একটা সুন্দর করে একটা প্রপোজাল তৈরি করেন এবং এটা বিপিসি তে আমার কাছে ইয়া করেন। আমি আশা করব যে আপনাদের এই প্রবলেম গুলো সত্যিকার অর্থে এই জিনিসগুলো যদি কাজ করা যায়, তাহলে এই সেক্টর আপনার সত্যিকার অর্থে আপনাদের যে টার্গেট যে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করব, সেটা খুব অচিরেই এটা করা সম্ভব। কারণ এটা একটা হিউজ পটেনশিয়াল আছে। এবং কোভিড-19 এর ইয়ার পরে পোস্ট কোভিড-19 এটা তো আসলে মার্কেটটা হলো আপনাদের জন্য একদম মানে আপনার ব্ল্যাঙ্ক ওপেন আর কি। যে সেখানে আপনার অ্যাকচুয়ালি আমাদের যে ফিজিক্যাল শপিং থেকে শুরু করে আমাদের সবকিছু কিন্তু লাইফ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু ইভেন সবকিছু ঠিকঠাক হতে যদি 6 মাস 1 বছরও লাগে, এর মধ্যে কিন্তু আমরা অনেকটা নির্ভর হয়ে যাব ডিজিটাইজ ব্যবস্থাপনার মধ্যে। এই যে আমরা আজকে যেমন জুমে মিটিং করছি, আমাদের ই কমার্স বা এই আদার্স যেগুলো আছে, সেটা কিন্তু আমরা অনেকটাই ডিজিটাল মানে যেটা ট্রু সেন্সে যেটা ডিজিটাল বাংলাদেশ, সেখানে আমরা যেতে পারবো। তা আমি আর একটা হলো যে বিপিসি তে আইবিপিসি তে আপনারা আমার মনে হয় যদি একটা প্রজেক্ট আকারে ইয়া করেন, যে আপনাদের বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট বা এই ধরনের কিছু প্রজেক্ট হলে আমি মনে হয় যে আমরা প্ল্যানিং কমিশনকে বোঝাতে পারবো এবং প্ল্যানিং কমিশন থেকে এটার জন্য একটা বাজেট অ্যালোকেশন যদি পাওয়া যায়, তাহলে আমরা করি না এরকম করছে কিন্তু আপনার ই ক্যাব, ওই যে ওরা কিন্তু আপনার ই বাণিজ্য করব এরকম করে তারা বিশাল একটা ট্রেনিং প্রোগ্রাম করছে এবং আমি ওই ট্রেনিং প্রোগ্রামে মনিটরিং এ যাই এবং সেটা ভালো যে 25 জন করে ট্রেনিং নিচ্ছে এক এক ব্যাচে। তো সেখানে অনেকগুলো বিষয়ের উপরে তারা শিখছে, ই কমার্সটা শিখছে। তো সেরকম আপনাদের এই সেক্টরে যে ম্যান পাওয়ার আছে ওদের তো একটু সত্যিকার অর্থে আপনার হিউম্যান রিসোর্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কারা রান করবে। সেখানে আপনারা একটা প্রজেক্ট আকারে বানান যে এখানে আপনার কিছু ট্রেনিং
বা কিছু আমরা এই ধরনের লার্নিং এর বিষয়গুলো আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি, একটা প্রজেক্ট করতে পারি, তাহলে এটা আমরা অবশ্যই, আমার মনে হয় যে আমরা প্ল্যানিং কমিশন থেকে আমরা রেভিনিউ বাজেট থেকে করতে পারবো। আমাদের ডেভেলপ থেকে লাগবে না, যে ডোনারদের লাগবে না, আমরা রেভিনিউ বাজেট থেকে এই ধরনের কাজ করতে পারবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে উনি এই সেক্টরকে কিন্তু খুবই প্রমোট করেন এবং উনি চান। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সেক্টরটা অনেকটা আসলে হয় কি, যে আপনারা তো ইনোভেটিভ লোক, এই জন্য বোধহয় আপনারা আবার ওই যে আমলাতন্ত্রের সাথে আপনাদের যায় না, যে এটা বারে বারে লেগে থাকা। এটা আসলে কি, মানে আমাদের আসলে চামড়াটা অনেক মোটা আর কি, আমরা আসলে আমাদের ঘুম ভাঙে না। কারণ আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের মনে হয় কি, যে আমাদের তো এই যে আপনাদের অনেকে জব হারাইছে, আমাদের তো আর সেই টেনশন নেই। আমাদের কিন্তু বেতন ঠিকই আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে বা করতেছে। এই জন্য আসলে আমরা অতটুকু রেসপন্সিভ না, তা আমাদেরকে আসলে মাঝে মাঝে খোঁচাইতে হবে। তা আমি যেটা মনে করি যে আমি একটু ডিফারেন্ট টাইপের, আমি আসলে আপনাদের সাথে কাজ করতে চাই, আপনারা আমাকে দিয়ে কাজ করেন, আমি সত্যিকার অর্থে কাজ করতে চাই, এটাই আমার বক্তব্য। এবং আমার মনে একটা প্রজেক্ট আকারে আপনারা একটা দাখিল করেন, আর আপনাদের সমস্যা বা যে চ্যালেঞ্জ গুলো এবং কি কি অপরচুনিটি আছে সেগুলো নিয়ে একটা রাইট আপ দিলে, আমি বিপিসি থেকে, আমি মিনিস্টার অফ কমার্সে বসে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আমরা এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং আদার আইসিটি মিনিস্ট্রিকে ডেকে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করলে অনেক কিছু আসলে সমাধান বের হয়ে যাবে। তারপর পলিসির যদি কোনো সাপোর্ট দরকার হয়, সেটা পলিসি যদি আপডেটেড করতে হয়, কারণ আসলে আইসিটি পলিসি বা সেখানে হয়তো আমি জানি না আপনাদের কতটুকু স্পেস আছে সেগুলো। আবার ওই যে বললাম ডোমেস্টিক প্রোটেকশন, যেটা কথা আসলো, আমরা যদি একদম সবকিছু ওপেন করে দিই, তাহলে তো আসলে আমরা কম্পিটিটিভনেস হারাবো, কারণ বিদেশে ওরা যে স্কিল, ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজির সাথে পারবো না। তাই যে ইন্ডাস্ট্রিগুলো নতুন করে গ্রো করে, তাদেরকে আমার সামহাউ প্রণোদনার মধ্যে দিতে হবে, তাদের প্রোটেকশন দিতে হবে। তা এইটা আমি আশা করি যে এটা যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন, আপনাদের সেক্টরকে আমি কিভাবে আমি হেল্প করতে পারি, এবং আমি যদি করতে পারি কিছু একটা, তা আমি নিজেকে সত্যিকার অর্থে আমি মনে করবো যে হ্যাঁ, কিছু একটা করা গেল। তা এইটুকু বলে আমি হয়তো একটু বিদায় নেব। আপনাদের যদি কোনো আমার কাছে ইনপুট থাকে করলে, আমি অন্য একটা প্রোগ্রামে ঢুকবো আর কি। থ্যাংক ইউ আপনাদের, এবং এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ শফিক ভাই। অনেক ধন্যবাদ এইচএম শফিকুজ্জামান। আসলে আরো অনেক কোশ্চেন ছিল, বাট সময় স্বল্পতার কারণে আসলে নিতে পারছি না কোশ্চেনগুলো, বা আমার নিজেরও অনেক কোশ্চেন ছিল যেগুলো আমি আপনাদের সামনে প্লেস করতে পারছি না। বাট বাক্য টিম এবং এইচএম শফিকুজ্জামান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 1 ঘন্টা সময় নিয়েছিলাম আপনাদের কাছে, 1 ঘন্টা ক্রস করে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি এই লাইভটি যারা দেখেছেন তারা বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কমেন্টস, আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন। আমি সবসময় বলি, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রশংসা এবং আপনাদের সমালোচনা আমরা সাদরে একসাথে গ্রহণ করব। সো এইটুকু বলে আজকে আমি শেষ করছি, আর দীর্ঘায়িত করব না, বিকজ আমাদের রাত 10টা বাজে আজকে আবার আরেকটা লাইভ আছে। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, রিটেল ব্যাংকিং এবং রেমিটেন্স সার্ভিস নিয়ে। সো চোখ রাখুন আমাদের কিউকিউএস ফেসবুক পেজে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সম্মানিত অতিথিদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার ইনশাল্লাহ দেখা হবে, আবার ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি শফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ ঈদের পরে আপনার সাথে যোগাযোগ করব। ইনশাল্লাহ, লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Just like